আচ্ছা, সো লাস্ট উইকে আমরা ফর্মাল কোনো ডিসকাশন করি নাই। আমরা জাস্ট ইনফর্মালি এক্সপ্লেন করার চেষ্টা করছি যে ইনফরমেশন অ্যাসুরেন্সটা কি এবং কি কি জিনিস আমরা আসলে ডিসকাস করব এই সেমেস্টারে। সো আজকে থেকে আমরা ফর্মাল ডিসকাশন শুরু করব এবং আপনারা যদি আপনাদের গুগল ক্লাসরুম চেক করে থাকেন, আপনি দেখবেন যে আমি অলরেডি এই লেকচারটা ওখানে আপলোড করে দিয়েছি। এবং এই সাথে আগের দিন আমরা যে মার্কস ডিস্ট্রিবিউশনের যে কথাটা বলছিলাম সেটাও আমি ওখানে অফিসিয়ালি পোস্ট করে দিয়েছি, যে আপনাদের দুইটা কুইজ, একটা মিড টার্ম, সরি সরি নো মিড টার্ম, দুইটা কুইজ, একটা ফাইনাল, এবং আপনার একটা প্রেজেন্টেশন এবং একটা টার্ম পেপার। এগুলোই হচ্ছে আমাদের স্কোপ এবং অ্যাসেসমেন্ট মেথডস। সো এটা একটু দেখে নিন। So আমরা শুরু করি। যে আগের দিন আমি লিখছিলাম এই জিনিসটা যে ইনফরমেশন অ্যাসিওরেন্সের পাঁচটা প্রপার্টিস আর পাঁচটা পিলার্স আছে। নাম্বার ওয়ান কনফিডেন্সিয়ালিটি, নাম্বার টু ইন্টেগ্রিটি, নাম্বার থ্রি অ্যাভেলেবিলিটি, নাম্বার ফোর নন রেপিডিয়েশন, এন্ড ফাইনালি অথেন্টিকেশন। সো আজকে আমরা ইন ডিটেল প্রত্যেকটার একটু আলাপ করব। সো কোন কোন বইতে আপনারা পাবেন এদেরকে আমরা ফাইভ প্রপার্টিজ বলছি, কোন কোন বইয়ে পাবেন ফাইভ পিলার্স। ওকে, সো বোথ মিন দ্য সেম থিং। So let's start with the first one, confidentiality. So what is confidentiality? Confidentiality is the assurance that information is not disclosed to unauthorized individuals, processes, or devices. So কনফিডেন্সিয়ালিটি কে অনেকেই বাংলা করেন হচ্ছে লাইক লাইক গোপনীয়তা। বাট এখানে ঠিক গোপনীয়তা ওয়ার্ডটা ঠিক পারফেক্টলি এটাকে ক্যাপচার করে না, কারণ মানে গোপন কিছু বলতে বোঝায় যে লাইক মানে সবার কাছ থেকে এটা গোপন এক্সেপ্ট ফর দ্য ওনার। বাট কনফিডেন্সিয়ালিটি বেসিক্যালি মিনস দ্যাট যে ইট হ্যাজ টু বি কনফিডেন্সিয়াল and not disclosed to unauthorized people. Okay, so একটা ডকুমেন্ট আমরা আজকে আজকে লেকচারের সেকেন্ড হাফে ওটা দেখব, যে যখন আমরা কোনো অর্গানাইজেশনের লেবেলিং করি, প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা অবজেক্টকে আসলে লেবেল করা হয়। অবজেক্ট বলতে আমি বলছি যে ফাইল, মেইনলি যে ফাইলগুলোতে ডেটা থাকে। সো এবং প্রত্যেকটা সাবজেক্টের একটা ক্লিয়ারেন্স লেভেল থাকে, প্রত্যেকটা অবজেক্টেরও ক্লিয়ারেন্স লেভেল থাকে। সো ওই ক্লিয়ারেন্স লেভেলের বাইরে কেউ কোনো ডকুমেন্ট আসলে দেখতে পারে না। তার মানে কনফিডেন্সিয়ালিটি বলতে আমি পুরা গোপনীয়তাকে এখানে বলতেছি না। কনফিডেন্সিয়ালিটি বলতে আমি বুঝাচ্ছি যে যার যেই ডকুমেন্ট বা যার যেই ফাইল অ্যাক্সেস করার অথরাইজেশন আছে তারাই পারবে, এর বাইরে কাউকে আমি দিব না। তার মানে আনঅথরাইজড কারো কাছে কোনো ইনফরমেশন লিক হবে না। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ কনফিডেন্সিয়ালিটি। এবং কনফিডেন্সিয়ালিটিকে বোঝার জন্য আমরা আরেকটা রিলেটেড টার্ম অর রিলেটেড প্রিন্সিপাল আমরা খুবই ইউজ করি। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আপনারা অনেকে হয়তো এটা শুনে থাকবেন, নিড টু নো। ওকে, অনেক সময় আপনারা অনেক মুভি বা টিভি শোতেও আপনারা এই টার্মটা শুনবেন, নিড টু নো। সো এই নিড টু নো প্রিন্সিপালটা ইট অরিজিনেটেড ইন দ্য ইউএস মিলিটারি। ওকে, সো হোয়াট ইজ দিস নিড টু নো? সো এই নিড টু নোটা ব্যাখ্যা করার আগে আই ওয়ান্ট সাইট সাম এক্সাম্পল, তাহলে আপনাদের ইজিয়ার হবে বুঝতে। সো সে ফর এক্সাম্পল আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়াই। আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আপনাদের মাস্টার্সের ক্লাস নিচ্ছি, ইনফরমেশন অ্যাসিওরেন্স। সো মেবি আমার, আমি যেমন কম্পিউটার সায়েন্সের ফ্যাকাল্টি, দেয়ার ইজ অ্যানাদার ফ্যাকাল্টি, দেয়ার আর লট অফ ফ্যাকাল্টি। লেটস সে আমাদের আমাদের কলেজের আন্ডারে আরেকটা যে ডিপার্টমেন্ট, নাম জানি কি, নামটা ভুলে গেলাম। স্কুল অফ ডেটা অ্যান্ড সায়েন্সের আন্ডারে কম্পিউটার সায়েন্স ছাড়া আরেকটা যে ডিপার্টমেন্ট, ওদের নাম জানি কি, Sir, Jimenez, এমএনএস, রাইট? এমএনএস লাইক ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স, রাইট? সো লেটস সে এমএনএস এও হয়তো কোনো মাস্টার্স এর ক্লাস হচ্ছে। ওকে, সো জাস্ট লাইক আমি সিএসএ মাস্টার্স এর ক্লাস নিচ্ছি, তো এমএনএস এর ওই মাস্টার্স এর ক্লাসে আমি যেমন এই ক্লাসে একটা গ্রেডের ফাইল মেনটেন করব, এমএনএস এরও কিন্তু আপনার ওদেরও যে মাস্টার্স এর ক্লাস কোন এক ফ্যাকাল্টি পড়াচ্ছেন, তাদেরই কিন্তু একটা গ্রেডের ফাইল থাকবে, রাইট? নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি কি এমএনএস এর ওই গ্রেডের ফাইলটা, ওটা কি আমার অ্যাক্সেস করার কোনো দরকার আছে?
অ্যান্ড ভাইস ভার্সা, এমএনএস এর যে প্রফেসরটা পড়াচ্ছেন মাস্টার্স এর কোর্সটা, তার কি আপনাদের ইনফরমেশন অ্যাসুরেন্স ক্লাসের গ্রেড ফাইল অ্যাক্সেস করার কোনো দরকার আছে? ইন বোথ কেসেস দ্য অ্যান্সার ইজ নো, বিকজ দ্যাট ইজ নান অফ মাই বিজনেস, রাইট? সো নিড টু নো আমাদেরকে এটাই শিখায় যে কোনো একটা ফাইল বা কোনো একটা ইনফরমেশন আমি অ্যাক্সেস করতে পারবো কি না, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে যে পাল্টাটা প্রশ্ন করা হবে যে ডু ইউ নিড অ্যাক্সেস টু দ্যাট ফাইল টু পারফর্ম ইউর অফিসিয়াল ফাংশনস? মানে আমার জব রেসপন্সিবিলিটিজ এর মধ্যে যে যা যা করতে হচ্ছে তার মধ্যে কি ওই ফাইলটা অ্যাক্সেস করার কি দরকার আছে? দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার নো, রাইট? মানে আমার এমএনএস এর ফাইল অ্যাক্সেস করা আমার কোনো দরকার নেই। সো নিড টু নো প্রিন্সিপাল এটাই কি বলা হচ্ছে যে ইভেন ইফ ওয়ান হ্যাজ all the necessary approvals to access certain information, one would not be given access to such information unless one has a specific need to know. এবং লাস্টের এই পার্টটা summarizes the whole thing. That is, access to the information must be necessary to conduct one's official duties. এমএনএস এর ওই ফাইলের সাথে আমার অফিসিয়াল ডিউটির কোনো সম্পর্ক নাই। সো আমার ক্লিয়ারেন্স যাই থাকুক, I should not access that file plainly because it violates need to know. Okay? So need to know is kind of a restrictive principle. এটা সোজা কথা হচ্ছে আপনার যেসব ফাইল বা যেসব ডেটা বা ইনফরমেশন অ্যাক্সেস করার সাথে আপনার জবের কোনো সম্পর্ক নাই, সেটা অ্যাক্সেস আপনাকে দেয়া হবে না। এর কারণটা হচ্ছে যে ইনফরমেশন লিক ইজ নট অলওয়েজ ইন্টেনশনাল, ইট কুড অলসো বি অ্যাক্সিডেন্টাল, তাই না? যে আমাকে যত বেশি ফাইলের অ্যাক্সেস দেওয়া হবে ততই কিন্তু আপনার ভালনারেবিলিটি আরো ইনক্রিজ হবে, তাই না? কারণ যত বেশি মানুষকে আপনি অ্যাক্সেস দিবেন তত বেশি মানুষের কাছ থেকে আনইনটেনশনালি ফাইলটা লিক হয়ে যাওয়ার চান্স আছে, রাইট? মেবি দে ফরগট টু অ্যাডপ্ট দ্য সিকিউরিটি মেজার্স, তাই না? আপনি তাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন মানে মেবি তারা তাদের কম্পিউটারে খোলা রেখে ফাইলটা পড়তেছে, তাই না? তারা একটু অসাবধানতাবশত স্ক্রিনটা ছেড়ে চলে গেল, হ্যাঁ? তখন কেউ এসে হয়তো দেখে ফেললো, তাই না? যত বেশি মানুষকে আপনি অ্যাক্সেস দিবেন তত বেশি জিনিসটা ভালনারেবল হবে। সো দ্য নিড টু নো এটাই এনশিওর করে যে আহ, আমার যেটাতে দরকার নাই সেটা আমি হ্যান্ডেল করব না। এবং এটাকে আমরা খুবই সংক্ষেপে অফিসিয়ালি মানে সাইবার সিকিউরিটি ল্যাঙ্গুয়েজে বা ইনফরমেশন অ্যাসুরেন্স ল্যাঙ্গুয়েজে বলি যে ইউ ক্যান নট অ্যাক্সেস দ্যাট ফাইল। ওয়াই? বিকজ অফ নিড টু নো। হ্যাঁ, মানে এই যে কমন যে vocabulary, লাইক I don't have to even explain what is need to know. The moment I say the word need to know, I say the phrase need to know, the other party understands that what it means, right? So এই জাতীয় vocabulary gula, information assurances, is very important for us to understand so that two people talking, they're on the same page. So is it clear যে need to know কখন violate হয় এবং need to know কেন enforce করা জরুরি? Any question? Okay. So confidentiality application is everywhere. Okay, so let's say you are electronically submitting your tax return. So বাংলাদেশে রিসেন্টলি আপনার ইলেকট্রনিক ট্যাক্স রিটার্ন সাবমিট করার শুরু হয়েছে, রাইট? সো ট্যাক্স রিপোর্টে কিন্তু আমাদের অনেক অনেক সেন্সিটিভ পার্সোনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থাকে, রাইট? So when I say that tax return must be confidential, তার মানে হচ্ছে যে our tax returns should not be disclosed to unauthorized people. So এখানে এই কনটেক্সটে unauthorized কে? এই কনটেক্সটে unauthorized হচ্ছে anyone who is not me, মানে আমি আমার ট্যাক্স রিটার্ন ফাইল করতেছি, সো yeah, I am allowed to access that. And কাকে এটা দিচ্ছি? বাংলাদেশে আমার ট্যাক্স রিটার্ন দেই হচ্ছে এনবিআর কে, রাইট? সো আমি আর এনবিআর, রাইট, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এরা বাদে আমার ট্যাক্স রিটার্নটা আর কেউ যাতে অ্যাক্সেস করতে না পারে, দ্যাট ইজ দ্য মিনিং অফ কনফিডেন্সিয়ালিটি, রাইট? অ্যান্ড হোয়াট প্র্যাকটিক্যাল tool and technique do we apply? Encryption, right? I believe most of you here have heard the term encryption. যদি না শুনে থাকেন, I will have a very excuse me, আমার একটু ঠান্ডা লাগছে, so আমি মাঝে মাঝে একটু ব্রেক, সরি। সো যারা আপনার ইয়া এনক্রিপশন সম্পর্কে হয়তো সবাই একটু টার্মটা শুনছেন, বাট যাদের ক্রিপ্টোগ্রাফি নিয়ে একদমই আইডিয়া নাই, I'll have a quick lecture on cryptography, জাস্ট রিক্যাপ করা, যারা জানেন তাদের জন্য রিক্যাপ করা, আর যারা জানেন না তারা বুঝতে পারবেন। আপাতত জাস্ট থিঙ্ক অফ ইট লাইক এনক্রিপশন অ্যান্ড ডেক্রিপশন ইজ লাইক চাবি দিয়ে লক আর আনলক করা। সো বেসিক্যালি
মনে করেন লাইক লাইক আপনারা অনেকে হয়তো ঢাকার বাইরে থাকেন, সো ঢাকায় পড়াশোনা বা চাকরির জন্য আসছেন। মেবি ইউ শেয়ার অ্যান অ্যাপার্টমেন্ট উইথ ইউর অ্যাপার্টমেন্ট মেট, রাইট? সো দুজন অ্যাপার্টমেন্ট মেট যখন সেম অ্যাপার্টমেন্টটা শেয়ার করে, দে বোথ হ্যাভ আ কপি, রাইট, অফ আ কি। সো ওই কি, সেম কি দিয়ে আমরা লক করি, সেম কি দিয়ে আমরা আনলক করি, রাইট? সো থিঙ্ক অফ দিস অ্যাজ, আমি যখন এনবিআর কে আমার ট্যাক্স রিটার্নটা সাবমিট করতেছি, আমি আর এনবিআর সেম কিটা আমরা শেয়ার করতেছি। মেবি উই ক্রিয়েটেড টু কপিজ অফ দ্য সেম কি, এবং দুনিয়ার অন্য কারো কাছে কিন্তু ওই কিটা নাই, রাইট? সো অন্য কেউ ওইটা আনলক করতে পারবে না। সো দ্যাটস দ্য বেসিক আইডিয়া অফ কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড এনক্রিপশন। আমরা পরে আরো ডিটেল দেখবো। বাট এট দ্য সেম টাইম আমরা যখন এই কি অ্যানালজিটা ইউজ করতেছি, ইমিডিয়েটলি ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার ইজ আ ভালনারেবিলিটি, রাইট? ভালনারেবিলিটিটা কি? ভালনারেবিলিটি হচ্ছে যে এই কিটা যতক্ষণ পর্যন্ত অন্য কারো কাছে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এভরিথিং ইজ সিকিউর, রাইট? বাট হোয়াট ইফ দ্য কি গোজ ইন টু দ্য রং হ্যান্ড, রাইট? So what stops from somebody else to, like, uh, go into your house? Just only if they have a copy of the key. তারা অ্যাপার্টমেন্টের চাবিটা পেয়ে গেলে কিন্তু তারা আপনার বাসায় ঢুকতে পারবে। সেম থিং, রাইট? এই এনক্রিপশন করে আমরা যে কি দিয়ে, সেই কিটাই আসলে হচ্ছে সিকিউর রাখাটা ইটসেলফ ইজ আ প্রবলেম। সো আপনারা যারা আন্ডারগ্রেডে সাইবার সিকিউরিটি ক্লাস নিছেন, আপনারা বিভিন্ন প্রোটোকল শিখছেন, লাইক ডিফি হেলম্যান প্রোটোকল, বা অনেকে হয়তো এসিমেট্রিক এনক্রিপশন লাইক আরএসএ, এগুলা শিখছেন। সো এই ডিফি হেলম্যান, আরএসএ, এভরিথিং ইজ টু প্রোটেক্ট দিস কি। ওকে, যেহেতু এটা ক্রিপ্টোগ্রাফি ক্লাস না, আমরা এটা নিয়ে ডিটেলস বলার সুযোগ কম। আপনারা হয়তো অনেকে ক্রিপ্টোগ্রাফি ক্লাস নিছেন, ওইখানে আমরা এটা ডিটেলস, এটার আলাপ হবে। বাট সো ফার, ইয়া, আপনাদের কনফিডেন্সিয়ালিটির জন্য আমরা যে মেকানিজমটা ইউজ করি সেটার নাম হচ্ছে এনক্রিপশন। সো দ্যাটস দ্য বেসিক আইডিয়া অফ কনফিডেন্সিয়ালিটি। এরপরে আমাদের যে সেকেন্ড পিলার, যেটাকে আমরা বলছি ইন্টেগ্রিটি। আগের দিন আমি একটা এক্সাম্পল দিছিলাম যে অনেক ক্ষেত্রেই, অনেক ইউজ কেসেই, অনেক কনটেক্সটেই কনফিডেন্সিয়ালিটি ইজ নট আ গোল। ওকে, যেমন আমি সিম্পল একটা উদাহরণ দিছিলাম যে যে স্টক মার্কেটের স্টকের প্রাইস, রাইট? স্টকের প্রাইস কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখতে পারেন, আপনি মানে গুগল করলে যে কোনো স্টকের প্রাইস আপনি দেখতে পারবেন, রাইট? আরেকটা রেলেভেন্ট এক্সাম্পল, সিজনাল এক্সাম্পল হচ্ছে ইলেকশন রেজাল্ট, রাইট? ইলেকশনে কে কত ভোট পাইছে, এটা কিন্তু কনফিডেন্সিয়াল কিছু না। দ্য ইলেকশন কমিশন হ্যাজ টু রিপোর্ট দ্যাট, তাই না? এটা বরঞ্চ লুকাইলেই ঝামেলা বেশি। বাট হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট হেয়ার ইজ দ্য অ্যাকিউরেসি অফ দ্য ইনফরমেশন, রাইট? সো ইলেকশন কমিশনের যে ফাইলটা আছে, সেই ফাইলটা যদি কেউ আনঅথরাইজ মডিফাই অর ডিস্ট্রাকশন অফ ইনফরমেশন করে ফেলে, তাই না, তাহলে হচ্ছে কি আমরা বলবো যে ডেটা ইন্টেগ্রিটি এখানে ভায়োলেট হচ্ছে। তার মানে ইন্টেগ্রিটি মিনস দ্য কারেক্টনেস অফ দ্য ইনফরমেশন। এবং when we talk about integrity, oftentimes we mostly mean data integrity, but there is a second kind of integrity that is called the source or origin integrity. Okay, so what are the differences between the two? Data integrity মানে হচ্ছে আমার যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা কারেক্ট অর রং। ওকে, সেই কন্টেন্টের কারেক্টনেসটাকে আমি ডেটা ইন্টেগ্রিটি বলছি। বাট সোর্স অর অরিজিন ইন্টেগ্রিটি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওকে, মনে করেন যে আমি ডেটাটা কারেক্টলি প্রেজেন্ট করছি, বাট আমি সোর্সটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি সোর্সটাকে চেঞ্জ করে দিচ্ছি কিরকম? যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিছি যে আ নিউজ পেপার মে প্রিন্ট ইনফরমেশন অবটেইন ফ্রম আ লিক এট দ্য হোয়াইট হাউস বাট অ্যাট্রিবিউট ইট টু দ্য রং সোর্স। যেমন ধরেন একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে যে, ধরেন হোয়াইট হাউস হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের বাসা। মানে হোয়াইট হাউস বলতে প্রেসিডেন্টের প্রেস রিলিজকে আমরা বলি যে ইট কেম ফ্রম হোয়াইট হাউস, মানে প্রেসিডেন্ট কিছু একটা বলছে। এখন ধরেন হোয়াইট হাউসে কাজ করে কোনো একটা ইন্টার্ন। হ্যাঁ, ইন্টার্ন মানে হচ্ছে যে একদম এন্ট্রি লেভেলের পজিশন, রাইট? তার মুখে আমি কোনো একটা কথা শুনলাম। ওকে, তার মুখে আমি একটা কোনো কথা শুনলাম যে, লেটস সে ফর এক্সাম্পল দ্য প্রেসিডেন্ট উইল রিজাইন। ওকে, দ্য প্রেসিডেন্ট উইল রিজাইন নেক্সট মান্থ। তো এই নিউজটা আমি ঠিক যেভাবে শুনছি আমি ঠিক সেভাবেই প্রেজেন্ট করছি। আমি কিন্তু কন্টেন্টে কোনো চেঞ্জ করি নাই, ঠিক আছে? আমি বলছি, আমি নিউজটা পাইছি দ্য প্রেসিডেন্ট উইল রিজাইন নেক্সট মান্থ। সো আমি এই কন্টেন্টটা যেভাবে পাইছি সেভাবেই আমি পাবলিক করে দিচ্ছি, বাট আই এম অ্যাট্রিবিউটিং ইট টু দ্য রং সোর্স। বলছে আসলে ইন্টার্ন, কিন্তু আমি বলতেছি যে প্রেসিডেন্ট নিজে এই কথাটা বলছে। ওকে, সো এখানে আমি ডেটাটার
কোনো কন্টেন্ট আমি চেঞ্জ করি নাই, মেসেজটা এক্স্যাক্টলি যা আছে তাই বলছি, কিন্তু আমি সোর্সটাকে চেঞ্জ করে দিছি। সো এটাও কিন্তু ইকুয়ালি ড্যামেজিং, তাই না? যে ইন্টার্নের মুখের কথাকে আমি প্রেসিডেন্টের মুখের কথা বলে চালাই দিলাম। সো এই সেকেন্ড পার্টটাকে আমি বলছি যে সোর্স অর অরিজিন ইন্টেগ্রিটি। দুইটাই ইম্পর্টেন্ট, তাই না? উই হ্যাভ টু preserve the integrity of the data itself, and we also preserve the integrity of the source or the origin. এবং আমরা ইন্টেগ্রিটির কথা যখন বলি, there are two kinds of mechanisms to ensure integrity. একটা হচ্ছে প্রিভেনশন, আর একটা হচ্ছে ডিটেকশন। ওকে, প্রিভেনশন মানে আই এম ট্রাইং টু স্টপ ফ্রম আ ফাইল বিং ট্যাম্পার্ড ইন দ্য ফার্স্ট প্লেস। একটা ফাইলকে যাতে কেউ আনঅথরাইজ মডিফিকেশন না করতে পারে, সেটাকে আমরা বলছি প্রিভেনশন। আর আরেকটা হচ্ছে যে কেউ যদি কোনো একটা ডেটা বা ফাইলকে করাপ্ট করে ফেলে, আমি যাতে ওটা ডিটেক্ট করতে পারি। এবং এইখানেও কিন্তু আপনার ক্রিপ্টোগ্রাফির একটা হিউজ অ্যাপ্লিকেশন আছে। আমি যেমন বলছিলাম যে কনফিডেন্সিয়ালিটিতে এনক্রিপশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ইন্টেগ্রিটির ক্ষেত্রে আরেকটা ক্রিপ্টোগ্রাফিক অপারেশন খুবই ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে হ্যাশিং। Many of you have probably heard the term. What is hashing? In a simple way, hash is a mechanism to basically represent a huge bunch of information as a simple hash value. ধরেন আমার কাছে একটা বই আছে, somebody wrote a manuscript, কোন একটা বইয়ের পুরা ম্যানুস্ক্রিপ্ট লিখছে। এবার ম্যানুস্ক্রিপ্ট ইটসেলফটা তো খুবই বড়, তাই না? So আমি একটা ম্যাথমেটিক্যাল ফাংশন অ্যাপ্লাই করে এই পুরা ম্যানুস্ক্রিপ্টটাকে একটা ফিক্স সাইজের আউটপুটে কনভার্ট করে ফেলতে পারি। এবং দ্য ইন্টারেস্টিং থিং অ্যাবাউট হ্যাশিং, যারা ক্রিপ্টোগ্রাফি নিয়ে জানেন, যে আমরা একটা হ্যাশ ফাংশন যদি অ্যাপ্লাই করি, তাহলে ইনপুট সাইজ যাই হোক, আউটপুট সাইজ একটা ফিক্স সাইজ হবে। হ্যাঁ, তার মানে আমি যদি একটা প্যারাগ্রাফও হ্যাশ করি আর একটা পুরো বইও যদি হ্যাশ করি, আমার আলটিমেটলি ফাইনাল আউটপুটের সাইজটা সেম হবে। বাট হুইচ ইজ ইভেন মোর ইন্টারেস্টিং অ্যাবাউট হ্যাশ ইজ হ্যাশেস আর ইরিভার্সিবল। হ্যাশেস আর ইরিভার্সিবল মানে হচ্ছে, দ্যাটস দ্য মেজর ডিফারেন্স বিটুইন এনক্রিপশন অ্যান্ড হ্যাশিং। ওই যে এনক্রিপশনে আমি যেটাকে এনক্রিপ্ট করলাম, সেই জিনিসটাকে আবার ডিক্রিপ্টও করা যায়। হ্যাঁ, মানে আমি আমার ট্যাক্স রিটার্নকে আমি যদি এনক্রিপ্ট করি, কেউ যদি আবার ওটাকে ডিক্রিপ্ট করে, ওই সেম ফাইলটা আবার ফিরে পাবে। বাট হ্যাশের ইন্টারেস্টিং অ্যাসপেক্টটা হচ্ছে হ্যাশেস আর ওয়ান ওয়ে ফাংশন। একটা হ্যাশকে আপনি যখন হ্যাশে কনভার্ট করলেন, সরি, একটা হ্যাশকে আপনি যখন একটা ডকুমেন্টকে বা একটা কন্টেন্টকে আপনি হ্যাশ করলেন, হ্যাশ করার পরে আপনি যে আউটপুটটাকে পাইলেন, সেইটাকে আর আনহ্যাশ করার কোনো সুযোগ নেই। মানে হ্যাশকে রিভার্স করে আপনি আবার অরিজিনাল কন্টেন্ট কখনোই পাবেন না। And this has a very, very, very important implication for something that we use every day. কেউ কি বলতে পারবেন যে যে জিনিসটা আমরা প্রতিদিন ইউজ করি, সেরকম একটা জিনিস হ্যাশ করা হয়? এনিওয়ান? যখন ডেটাবেজে বা ব্যাকএন্ডে ওই জিনিসটাকে রাখা হয়, সেটাকে হ্যাশ করে রাখা হয়। ক্যান এনিবডি গেস হোয়াট আই এম Our টকিং? password, সরি? passwords. এক্স্যাক্টলি, পাসওয়ার্ড, রাইট? তো পাসওয়ার্ডটাকে, এটা কিন্তু একটা কমন কমন কোয়েশ্চেন দ্যাট পিপল আস্ক, যে আমি যে পাসওয়ার্ডটা, ধরেন আপনার যে, সরি লেটস সে আপনার কানেক্টেড যে পাসওয়ার্ডটা, আর আপনার জুমের যে পাসওয়ার্ডটা, ওকে, সো ডু ইউ থিঙ্ক, আর আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা, ডু ইউ থিঙ্ক দ্য পিপল হু হ্যাজ অ্যাক্সেস টু দ্য ব্যাক এন্ড ডেটাবেস অফ জুম, ফেসবুক অর কানেক্ট, ডু ইউ থিঙ্ক দে ক্যান সি ইয়োর পাসওয়ার্ড? The answer is no, they cannot see your password because in the backend database আপনার পাসওয়ার্ডটা কখনোই প্লেন টেক্সটে সেভ করা হয় না, পাসওয়ার্ডটা একটা হ্যাশ হিসাবে সেভ করা হয়। এবং হ্যাশেস আর ইরিভার্সিবল। ওকে, সো ব্যাকএন্ডে যে যার কাছে ডাটাবেসের অ্যাক্সেসটা আছে, দে আর সিইং দ্য হ্যাশ অফ ইয়োর পাসওয়ার্ড, এন্ড সিন্স হ্যাশ ইজ ইরিভার্সিবল, দে ক্যান নট সি দ্য অ্যাকচুয়াল পাসওয়ার্ড। যদিও এখানে বেশ কিছু মেকানিজমস আছে, বেশ কিছু অ্যাটাক আছে। আমরা যেহেতু বলছি যে পাসওয়ার্ড ইজ রিলেটেড, আমরা একটু আগে বললাম না যে ইনফরমেশন অ্যাসিওরেন্স হ্যাজ 4 or 5 পিলার্স, যার মধ্যে 5 নাম্বারটাকে আমরা বলছি অথেন্টিকেশন। সো আমরা যখন অথেন্টিকেশন নিয়ে আলাপ করব, আমরা এটা ডিটেলড দেখব যে আহ, আপনি যখন একটা অর্গানাইজেশনের অথেন্টিকেশন হ্যান্ডেল করবেন, স্পেশালি আপনি যখন পাসওয়ার্ড হ্যান্ডেল করবেন, হোয়াট আর দ্য মোস্ট সিকিউর মেকানিজমস, ওখানে আমরা হ্যাশ নিয়ে ডিটেল আলাপ করবো। বাট অ্যাট দিস স্টেজ আই ওয়ান্ট হাইলাইট দ্যাট ক্রিপ্টোগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আমরা দেখতেছি যে আমরা
কনফিডেন্সিয়ালিটির জন্য আমাদের ক্রিপ্টোগ্রাফি রাখতেছে এনক্রিপশন, আমাদের ইন্টেগ্রিটির জন্য আমাদের ক্রিপ্টোগ্রাফি লাগতেছে হ্যাশিং, রাইট? হ্যাশ ইজ ওয়ান ওয়ে টু এনশিওর ইন্টেগ্রিটি, দের আর সেভারাল আদার ওয়েজ, ওকে, যেটা আমরা পরে আলাপ করব। সো যেটা বললাম যে দ্য ডিফারেন্স বিটুইন প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন ইজ প্রিভেনশন সিম্পলি seek to maintain the integrity by blocking any unauthorized attempts to change the data or any attempts to change the data in unauthorized ways. Whereas detection simply report that integrity is no longer trustworthy. বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ইম্পর্টেন্ট যে আমাদের ফাইলগুলো থাকে তাদের প্রত্যেকেরই মাল্টিপল কপিস থাকে, যেটাকে আমরা বলি রেপ্লিকা বা রেপ্লিকেশন, ওকে। ইন মেনি কেসেস ইট সিম্পলি অল ইউ নিড টু নো দ্যাট দিস ফাইল হ্যাজ বিন মডিফাইড অর কারাপ্টেড বাই আনঅথরাইজড পিপল। তার মানে অনেক ক্ষেত্রে আমাদের ডিটেকশন ইজ এনাফ। আমরা যদি ডিটেক্ট করতে পারি কেউ আনঅথরাইজড এই ফাইলটাতে চেঞ্জ করছে, আমরা ওই কপিটাকে ড্রপ করে দিব, তাই না? ওই কপিটাতে একটা রেপ্লিকা আছে ইন অ্যানাদার প্লেস, আমরা রেপ্লিকেশন ডকুমেন্টটা ইউজ করবো। সো আমি জানি যে এই ডকুমেন্টটা করাপ্ট হয়ে গেছে, আই জাস্ট simply discard it. So in many cases detection is enough, হ্যাঁ। আমাদের ওই যে যা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটাকে আবার ফিক্স করার অনেক ক্ষেত্রেই আমাদের দরকার হয়, বিকজ অ্যাজ আই সেড উই হ্যাভ মাল্টিপল কপিজ, তাই না? আমরা বুঝতে পারছি এই কপিটা পলিউটেড, আমরা এই কপিটা ড্রপ করে দিয়ে উই গ্র্যাব দ্য আদার কপি। সো দ্যাট ইজ আ কুইক ওভারভিউ অ্যাবাউট কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ইন্টেগ্রিটি। এবং আগের দিন আমি এটা বলছিলাম যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টেগ্রিটি অ্যান্ড অ্যাভেইলেবিলিটি, এই তিনটাকে একসাথে আমরা বলি সিআইএ, রাইট? সিআইএ ট্রায়াড অর সিআইএ ট্রিয়াড, বিকজ এই তিনটাই মোর ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ ইনফরমেশন অ্যাসিওরেন্স। যদিও আমরা নন রেপুডিয়েশন অ্যান্ড অথেন্টিকেশনকে উই আর নট ওভারলুকিং, দোজ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাট আগের দিন মনে হয় আমি বলছিলাম যে সিআইএ প্রথমে আসছিল, পরে নন রেপুডিয়েশন অ্যান্ড অথেন্টিকেশনকে অ্যাড করা হয়েছে। সরি, ইয়া। সো আমরা কনফিডেন্সিয়ালিটিকে বোঝার চেষ্টা করলাম, সাথে আমরা ইন্টেগ্রিটিটাকে বোঝার চেষ্টা করলাম। তো হোয়াট ইজ দ্য থার্ড? এই সিআইএ, এটার থার্ড অ্যাক্রোনিমটা কি? অ্যাভেইলেবিলিটি, তাই না? সো হোয়াট ইজ অ্যাভেইলেবিলিটি? অ্যাভেইলেবিলিটি ডেফিনিশনটা হচ্ছে টাইমলি রিলায়েবল অ্যাক্সেস টু ডেটা অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ফর অথরাইজড ইউজার্স। তার মানে হচ্ছে যে আগের দিন আমি মনে হয় বলছিলাম যে ইনফরমেশন অ্যাসুরেন্স ইজ অল অ্যাবাউট অর্গানাইজেশনাল ডেটা, তাই না? এখন আপনি ডেটার কনফিডেন্সিয়ালিটি এনশিওর করলেন যে যাদের অ্যাক্সেস নাই তারা যেন ফাইলটা অ্যাক্সেস না করতে পারে। এর মানে সিম্পল উদাহরণ দিই যে আমাদের এই যে গুগল ক্লাসরুমে আমি যে লেকচারগুলো আপলোড করতেছি, কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে এই লেকচারগুলো যেন আপনারা যারা এই কোর্সে এনরোল করছেন তাদের বাইরে আনঅথরাইজ কেউ যেন এই ফাইলগুলো অ্যাক্সেস করতে না পারে। দ্যাট ইজ কনফিডেন্সিয়ালিটি। ইন্টেগ্রিটি মানে কি? আমি যে ফাইলগুলো যেভাবে আপলোড করতেছি ফাইলগুলো যাতে সেভাবেই থাকে, কেউ যেন এই কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে না পারে। সো লেটস এ ভালো কথা, আমি কনফিডেন্সিয়ালিটি এনশিওর করলাম, আমি ইন্টেগ্রিটিও এনশিওর করলাম, বাট হোয়াট ইফ আই ফেল টু এনশিওর দ্য থার্ড ওয়ান, অ্যাভেইলেবিলিটি? হ্যাঁ, কালকে আপনাদের কুইজ বা ফাইনাল এক্সাম, আজকে গুগল ক্লাসরুমটা ডাউন হয়ে গেল, ওকে, আপনারা গুগল ক্লাসরুম অ্যাক্সেস করতে পারতেছেন না। সো দ্যাট উড বি টোটালি কাউন্টার প্রোডাক্টিভ, তাই না? তার মানে হচ্ছে কি, কনফিডেন্সিয়ালিটি আর ইন্টেগ্রিটির সাথে থার্ড যে জিনিসটা আমার এনশিওর করতে হবে সেটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি, উইচ ইজ টাইমলি অ্যান্ড রিলায়েবল অ্যাক্সেস টু ডেটা ইনফরমেশন ফর অথরাইজড পিপল। কুইজের আগের দিন বা যে কোনো টাইমে, কুইজের আগের দিন আরো সেন্সিটিভ, বাট যে কোনো টাইমে আপনারা যাতে ইনফরমেশন ঠিক মতো অ্যাক্সেস করতে পারেন, আপনার সার্ভিসটা যাতে ডাউন হয়ে না যায়, আপনার ওয়েবসাইটে যাতে ডাউন না হয়ে যায়, সেটাকেই বলা হয় অ্যাভেইলেবিলিটি। And attempts to block availability is called denial of service attack. আপনারা সবাই অনেকে ডিওএস, রাইট, ডিনায়াল সার্ভিস অ্যাটাকের নাম শুনছে। হোয়াট ইজ দ্য ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক? ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক মানে হচ্ছে যে আমি যেই সার্ভারটা আমাকে সার্ভ করতেছে তাকে আমি ব্যস্ত রেখে দিব এমন ভাবে, ফেক ট্রাফিক আর ফেক ডেটা সেন্ড করে, যে তার ব্যান্ডউইথটা ওভারলোডেড হয়ে যাবে, যে ফিউচারে যাতে সে অথেন্টিক ইউজারকেও তার রিকোয়েস্টকেও সার্ভ না করতে পারে। যেটা সিম্পল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হচ্ছে বাংলাদেশে যে ধর্মঘট, অবরোধ বা হরতাল হয়, তাই না? লেটস সে কালকে সবাই ডিসাইড করলো যে কোনো একটা ব্যাংকের সামনে তারা অবরোধ করে রাখবে, তাই না? ব্যাংকের সামনে অবরোধ করে রাখা মানে কি, আপনি ব্যাংকের সামনে
কোনো একটা ব্যাংকের গেটের সামনে আপনি 50টা লোককে যদি দাঁড় করায় দেন, নোবডি এলস ক্যান এন্টার দ্য ব্যাংক, রাইট? ওই ব্যাংকের যারা কাস্টমার, যারা ডেইলি আসছে কাজ করতে, তারা ব্যাংকে কিন্তু ঢুকতে পারবে না, তাই না? আপনি কিন্তু এখানে অন্য আর কিছু করছেন না, আপনি কোনো ইনফরমেশন চুরি করছেন না, আপনি কোনো ডেটা মডিফাই করছেন না, ইউ আর সিম্পলি ব্লকিং সার্ভিস। দ্যাট মিনস ইউ আর ব্লকিং availability of that branch to regular customers, তাই না? এবং attempts to block availability is called denial of service attack. সো অ্যাভেলেবিলিটি এনশিওর করা মানে আপনার ইউ হ্যাভ টু ইম্পোজ অল দ্য কাইন্ডস অফ প্রোটেকশনস এগেইনস্ট এনি কাইন্ড অফ ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। সো ডিওএস এবং ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকেরই মোর সফিস্টিকেটেড ভার্সন হচ্ছে ডিডিওএস, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। সো আপনারা যদি ওয়েব সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং কোর্সগুলো নিয়ে থাকেন, ওখানে হয়তো এই টেকনিকগুলো ডিটেল আলাপ করা হবে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এই তিনটা জিনিস যদি আমি এনশিওর করতে পারি, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, দেন বেসিক্যালি উই অ্যাচিভড আ ডিগ্রি অফ প্রোটেকশন, তাই না? আমি এনশিওর করছি ইনফরমেশন আনঅথরাইজ কারো কাছে যাচ্ছে না, আমি এনশিওর করছি ইনফরমেশন ইজ কারেক্ট, আমি এনশিওর করছি ইনফরমেশন ক্যান বি অ্যাক্সেসড বাই অথরাইজ পিপল ইন এ টাইমলি ম্যানার। ওকে, সো এই কারণে আপনি যখন দেখবেন বড় বড় কোম্পানিগুলা তাদের ডেটা পলিসি বানায়, ওকে, সো এই কোর্সে যেহেতু মানে ইনফরমেশন মানে অর্গানাইজেশনের সাথে রিলেটেড, সো আমরা কিছু অর্গানাইজেশনের হায়ারার্কিও এখানে ডিসকাস করব। যারা আমার সাথে পলিসি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ক্লাসটা নিছেন, ওখানে আমরা এই জিনিসটা আরো বেশি করি, বাট এখানে আমরা কিছু আলাপ করব যে পলিসি, রাইট? আমরা যখন পলিসির কথা বলি, পলিসি ইজ আ ভেরি হাই লেভেল থিং। পলিসি বানায় হচ্ছে উপরের মানুষরা, লাইক যারা বস লেভেলে বসে থাকে। সো অফেন কেসে আপনি যখন একটা অর্গানাইজেশনের ডেটা পলিসি বানাবেন, তখন কিন্তু আপনার ডেটার এই তিনটা প্রপার্টি আপনাকে খুব ভালোভাবে অ্যাড্রেস করতে হবে, যে হাউ আর ইউ অ্যাড্রেসিং দ্য কনফিডেন্সিয়ালিটি ইস্যুস, হাউ আর ইউ অ্যাড্রেসিং দ্য ইন্টেগ্রিটি ইস্যুস, হাউ আর ইউ অ্যাড্রেসিং দ্য অ্যাভেইলেবিলিটি ইস্যুস। ওকে, বাট ইন্টারেস্টিং হচ্ছে অনেক ক্ষেত্রেই এই তিনটা জিনিস একটা আরেকটার একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায়। হ্যাঁ, কেমনে আমি উদাহরণগুলো দিলে বুঝতে পারবেন। মানে উদাহরণ দেওয়ার আগে আপনি সিম্পলি যদি চিন্তা করেন, কনফিডেন্সিয়ালিটি মানে বলছে যে আমার ইনফরমেশন গুলাকে আমি গোপন রাখবো, আর অ্যাভেলেবিলিটি বলছে যে ইনফরমেশন গুলাকে আমি অ্যাভেলেবল করে দিব। যদিও এখানে একটা ক্যাচ আছে যে কনফিডেন্সিয়ালিটি অ্যাভেলেবিলিটি দুইটাই বলতেছে যে অনলি ফর অথরাইজড পিপল, তাই না? অনলি ফর অথরাইজড পিপল। বাট অনেক ক্ষেত্রে আপনি যখন একটা অর্গানাইজেশনের পলিসি বানাবেন, অনেক ক্ষেত্রে আপনার একটা ট্রেড অফ চলে আসবে। ট্রেড অফটা কি? যে আমি কনফিডেন্সিয়ালিটি আর ইন্টেগ্রিটি আর অ্যাভেলেবিলিটি, এই তিনটার মধ্যে কোনটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। হ্যাঁ, কোনটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। দিস ইজ নট টু সে দ্যাট বাকি দুইটা গুরুত্বহীন, অল থ্রি আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট আপনাকে যদি প্রায়োরিটাইজ করতে হয়, আপনাকে যদি প্রায়োরিটাইজ করতে হয়, তাহলে আপনি কোনটাকে প্রায়োরিটাইজ করবেন। অ্যান্ড দিস ইজ আ ভেরি সাবজেক্টিভ কল। হ্যাঁ, এটা সাবজেক্টিভ এবং এটা কালচার স্পেসিফিক। হ্যাঁ, আমরা একটু পরে এই জিনিসটা ব্যাখ্যা করব যে কারো কারো কাছে বাংলাদেশে যে জিনিসটা খুব বেশি কনফিডেন্সিয়াল ইনফরমেশন না, আমেরিকাতে সেই জিনিসটা হয়তো অনেক কনফিডেন্সিয়াল, অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, সো আমরা এখন যেটা করব, উই ওয়ান্ট ইউ টু থিঙ্ক, যেহেতু আজকে ইন পার্সন ক্লাস হচ্ছে না, ইন পার্সন ক্লাস হলে আমরা হয়তো গ্রুপ ডিসকাশন করতে পারতাম, বাট এখন আমরা যেহেতু অনলাইনে আছি, অনলাইনে আপনারা আমি নেক্সট আপনাদেরকে 5টা সিনারিও প্রেজেন্ট করব, এবং এগেইন এই 5টার কোনোটাতেই দুই একটাতে হয়তো কারেক্ট অ্যান্সার আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারটা সাবজেক্টিভ। হ্যাঁ, সো উই উইল ডিসকাস অ্যাজ এ গ্রুপ অ্যান্ড উই উইল কাম টু আ কনক্লুশন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। বাট আমি এখানে যে জিনিসগুলো লিখছি, ইট ইজ বেসড অন মাই ডিসকাশন উইথ দ্য প্রিভিয়াস ক্লাস আই টট। ওকে, সো সাবজেক্টিভলি এটা আপনার অপিনিয়নে আলাদা হইতেই পারে, আলাদা হইলে উই উইল ডিসকাস দিস। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট, proprietary information of a company. ওকে, প্রোপ্রাইটারি ইনফরমেশন অফ আ কোম্পানি বলতে আমি বুঝাচ্ছি যে প্রত্যেকটা কোম্পানির কিছু ট্রেড সিক্রেট থাকে। হ্যাঁ, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দ্য ক্যানোনিক্যাল এক্সাম্পল ফর দিস কুড বি দ্য কোকা কোলা রেসিপি। আপনারা হয়তো অনেকেই শুনছেন যে কোকা কোলা রেসিপি আপনার খুবই সিক্রেট, লাইক নোবডি এলস নোজ দ্য এক্সাক্ট রেসিপি অফ কোকা কোলা। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই টেস্টটা কিভাবে তারা প্রডিউস করে, and it's a huge trade or business secret from the Coca-Cola company. Same thing goes for KFC, Kentucky Fried Chicken. ওদের যে কর্নেল স্যান্ডার্স যে অরিজিনাল রেসিপিটা দিয়ে
চিকেন ফ্রাই বানিয়েছিলেন, সেটা কিন্তু স্টিল প্রিজার্ভড অ্যাজ আ প্রোপ্রাইটারি বিজনেস সিক্রেট অফ দ্যাট কোম্পানি। হ্যাঁ, এবং ওইটা কিন্তু ওরা কোনোভাবেই রিলিজ করে না। ওকে, সো এই কনটেক্সটটাকে আপনি যদি একটু এক্সটেন্ড করেন কমার্শিয়াল থেকে মিলিটারি, লেট আস সে দ্যাট USA has produced a very sophisticated new weapon, a different kind of weapon। হ্যাঁ, এখন এই ওয়েপনের ডিজাইনটা proprietary and they don't want it to be released to the outside world, তাই না? সো প্রত্যেকটা কোম্পানির এরকম কিছু proprietary ইনফরমেশন আছে। নাও ইফ আই আস্ক ইউ যে এই proprietary ইনফরমেশন অফ আ কোম্পানি, এটার ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডু ইউ থিঙ্ক কনফিডেন্সিয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট, or do you think integrity is more important? Both are important. মানে we don't want to argue that one is not important. Like both are important. But একটু চিন্তা করে বলেন তো, which one do you think is way more important? Just a little bit more, way more বলা উচিত না। Which one do you think is a little bit more important? Confidentiality or integrity? Sir, I think confidentiality is more important than integrity. Right. Would you like to explain why? বিকজ এটা যেহেতু খুবই কনফিডেন্সিয়াল জিনিস, মানে এটা ডিসক্লোজ করা যাবে না, সেন্সিটিভ যদি বলতে পারি, বা ক্লাসিফাইড বলতে পারি। কারণ অন্য মানুষ এটা মডিফাই করে, যদি ইন্টিগ্রিটি মানে মডিফাই করতে পারে, ইন্টিগ্রিটি নষ্ট হলেও কোনো অসুবিধা নেই, হয়তো বা রেসিপি চেঞ্জ হতে পারে, মডিফাই হয়ে যেতে পারে। বাট যদি আহ, উম, যেহেতু ক্লাসিফাইড, যদি এটা যদি আনঅথরাইজড অ্যাক্সেস হয়ে যায়, তাহলে তো সে হুবহু জিনিসটা, একই জিনিসটা আসলে পেয়ে যাবে। Right. So Right. এটা এটা কোম্পানির জন্য আসলে লস হবে, বা কোম্পানি এটার জন্য প্রবলেম ফিল করবে। রাইট, বেসিক্যালি মঞ্জুর, আপনি ইউ হ্যাভ জাস্ট এক্সপ্লেইন ইট কারেক্টলি। এটাকে যদি আমি একটু টেকনিক্যাল ইয়েতে বলতে চাই, আরো কিছু বলবেন? না স্যার, আপনি এক্সপ্লেন করে দেন, থ্যাংক ইউ। ওকে, না, আপনার আপনার অ্যান্সারটা কারেক্ট। এটাকে যদি আমি একটু মানে সাইবার সিকিউরিটি টেকনিক্যাল ভাষায় বলতে চাই, যে এই যে প্রোপ্রাইটারি ইনফরমেশন, এটা যদি লিক হয়ে যায়, এই লিক হওয়াটা একটা ইরিভার্সিবল ড্যামেজ। হ্যাঁ, এই ড্যামেজটাকে আপনি ফিক্স করতে আর পারবেন না। আপনার কোকা কোলার রেসিপি যদি পেপসি বলেন বা অন্য কোম্পানির কাছে একবার চলে যায়, এটা তো আপনি আর রিকভার করতে পারবেন না। আপনি তো ওদের কাছ থেকে জিনিসটা নিয়ে আসতে পারবেন না। US এর সিক্রেট ওয়েপনের ডিজাইন যদি রাইভাল কারো কাছে চলে যায়, ওদের কাছ থেকে তো আপনি এটা নিয়ে আসতে পারবেন না, তাই না? মানে আপনার যে জিনিসটা চলে গেল, এই জিনিসটাকে পুরোপুরি ইরিভার্সিবল একটা প্রসেস, এবং এটাকে আমরা বলি সাইবার সিকিউরিটির ভাষায়। সাইবার সিকিউরিটি একটা মেজর প্রবলেম হচ্ছে, সাইবার সিকিউরিটি এটাকে বলা হয় বার্ন ডোর প্রপার্টি। যদিও এই কোর্সের সিলেবাসে এটা নাই। বার্ন ডোর প্রপার্টি মানে কি? বার্ন মানে হচ্ছে একটা, ধরেন ঘোড়া বা আপনার ক্যাটেলের যে যে আস্তা বলতে, ক্যাটেল যেখানে থাকে, ক্যাটেলের যে ঘরটা, সেই ঘরটাকে বলা হয় বার্ন। এখন ওই বার্নের দরজা যদি অ্যাক্সিডেন্টালি কেউ খুলে ফেলে, এবং ঘোড়া বা গরু যদি পালায় যায়, পালায় যাওয়ার পরে দরজা বন্ধ করে তো আসলে কোনো লাভ নাই, তাই না? তো এটা আরেকটা উদাহরণ আমি আমি সবসময় ক্লাসে দিই, যে আমি যদি ইন পার্সন একটা ক্লাস করাচ্ছি আপনাদের, ক্লাস শেষ করে আমি কি করলাম, যে আমার যে কম্পিউটারটাতে আমি লগ ইন করি ক্লাস নেওয়ার জন্য, ওখানে কিন্তু আমার গুগল ক্লাসরুম, আমার ইমেল সবকিছু হয়তো আমি লগ ইন করে ক্লাস নিচ্ছি, তাই না? এখন ক্লাস শেষ করে আমি যখন বের হয়ে চলে যাচ্ছি, আমি যখন এলিভেটরের কাছে গেলাম, আহ, তখন আমার মনে হইলো যে হ্যাঁ, আমি তো লগ অফ করি নাই, তাই না? তা আমি তারপর রুমে এসে, আবার ক্লাসরুমে এসে লগ অফ করলাম। কিন্তু এই যে এই টাইমটা 5 মিনিট, তাই না? এই 5 মিনিট টাইমটাতে তো আমি গ্যারান্টি দিতে পারি না যে কেউ আমার কম্পিউটার ইউজ করে নাই, তাই না? ধরেন ইট ডাজন্ট হ্যাভ টু বি এনি স্টুডেন্ট, লাইক যে কোনো কেউ পাশ দিয়ে যাচ্ছিল, হয়তো দেখছে আমার কম্পিউটারটা খোলা আছে, কেউ হয়তো অ্যাক্সেস করে ফেলছে, তাই না? সো সাইবার সিকিউরিটি একটা মেজর প্রবলেম হচ্ছে যে ইরিভার্সিবিলিটি, মানে আমি এখন কোনোভাবে এটা এনশিওর করতে পারবো না যে 5 মিনিটে কেউ জিনিসটাকে অ্যাক্সেস করে নাই। এবং এই প্রোপ্রাইটারি ইনফরমেশনের ক্ষেত্রে এই এই কনসিকোয়েন্সটা আরো সিভিয়ার, তাই না? যে আমার প্রোপ্রাইটারি ডেটা যদি অন্য কারো হাতে চলে যায়, তাহলে সর্বনাশ। এগেইন, দিস ইজ নট টু সে দ্যাট ইন্টেগ্রিটি ইজ নট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে, ধরেন কোকের যে রেসিপি, ওটার ইন্টেগ্রিটি যদি কম্প্রোমাইজ হয়ে যায়, যে চিনির জায়গায় লবণ দিয়ে দাও, কেউ হয়তো চিনিকে লবণ দিয়ে রিপ্লেস করে দিল, ঠিক আছে? অর ইভেন মোর সিভিয়ার, কেউ যদি হয়তো চিনির জায়গায় আরো পয়জনাস কিছু অ্যাড করে দিল, ইট কুড বি লাইফ থ্রেটেনিং, তাই না? ইন্টেগ্রিটি ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট যেটা বলতেছি যে ইন্টেগ্রিটি কম্প্রোমাইজ হইলেও জিনিসটা ইরিভার্সিবল না।
যেহেতু এই জাতীয় ট্রেড অনেক জায়গায় মাল্টিপল কপি থাকে, আমি একটু আগে যেটা বলতেছিলাম, তো একটার ইন্টিগ্রিটি কম্প্রোমাইজ হইলে আপনি ব্যাকআপ বা রেপ্লিকা থেকে ডাটাটা রিট্রিভ করতে পারেন, আপনার হয়তো কিছু ড্যামেজ হবে, বাট আপনার কনফিডেন্সিয়ালিটির মতো এত সিভিয়ার ড্যামেজ হবে না। সো ক্যান উই অল এগ্রি টু বি অন দ্য সেম পেজ যে প্রোপ্রাইটারি ইনফরমেশন অফ আ কোম্পানির ক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি লিটল বিট মোর ইম্পর্টেন্ট দেন ইন্টেগ্রিটি? কারো কি কোনো অল্টারনেটিভ ভিউ পয়েন্ট অথবা আর্গুমেন্ট আছে? স্যার, ইন্ট্রিগেটের ক্ষেত্রে কি আমরা ধরে নিব যে আমাদের আরেকটা অরিজিনাল কপি আছে, মানে ইয়া হয়তো অল্টার হয়েছে, আরেকটা মানে ইয়া অন্য কোনো একটা কপি অল্টার হয়েছে? রাইট রাইট, এটা ঠিক ধরে নিব না, মানে এটা এটা আমার থাকতেই হবে, মানে আমরা এটা পরবর্তীতে আমরা যখন এগুলো নিয়ে কথা বলবো তখন দেখাবো যে লাইক কোনো একটা কপি তো আসলে থাকবে না, এখানে আপনার মাল্টিপল ব্যাকআপ কপি থাকতে হবে আর কি। জি। অলরাইট, তাহলে আমরা মুভ অন করি পরেরটাতে, হেলথ ইনফরমেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল। এখানে কিছু কালচারাল কনটেক্সট আছে। কালচারাল কনটেক্সট বলতে, ইফ আই আস্ক দিস কোয়েশ্চেন in Bangladesh and if I ask this question in the United States, the answers could be different. Why? আমি শুরুতে একটু বলে দিই যে আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু, যেমন একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে ব্লাড গ্রুপ, তাই না? আমাদের দেশে কিন্তু ব্লাড গ্রুপ ইজ নট কনফিডেন্সিয়াল ইনফরমেশন অ্যাট অল। হ্যাঁ, ইনফ্যাক্ট অনেকে যারা অনেক ব্লাড ডোনেট করে, লাইক তারপরে তাদের কোনো অ্যাকাউন্টে, লাইক ফেসবুক বা অন্য কোনো অ্যাকাউন্টে গেলে দেখবেন যে বায়োতেই তারা কি করছে, বায়োতেই তারা লিখে লিখে রাখছে, হ্যাঁ, যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে এটা। কারণ হচ্ছে কারো যদি কোনো দরকার হয় সাথে সাথে তাকে রিচ আউট করা যায়, তাই না? আমাদের আপনারা আহ, আমাদের এনআইডি বা ওগুলাতেও ব্লাড গ্রুপ, ইটস এ কমন ইনফরমেশন। বাট ইউনাইটেড স্টেটসে মানুষের ব্লাড গ্রুপ কিন্তু খুবই আনকমন। আপনি যদি অনেক নর্মাল আমেরিকানকে জিজ্ঞেস করেন, তারা হয়তো বলতে পারবে না যে তাদের ব্লাড গ্রুপ কি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের দেশে ব্লাড ডোনেশনের ব্যাপারটা যেভাবে হ্যান্ডেল হয়, ইউনাইটেড স্টেটসে এটা সম্পূর্ণ ভিন্ন হবে। ওই রকম ব্লাড ব্যাংক বা ব্লাড ডোনার, এই কনসেপ্টটা ইউএসএ তে অন্যরকম। আপনার যদি কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি হয়, তখন যে ফিজিশিয়ান তার কাছেই আপনার ব্লাড গ্রুপের নেসেসারি ফাইল বা ইনফরমেশন আছে, অথবা তারা সেটা কোনোভাবে বের করবে, হ্যাঁ। এবং তারা ওই অনুযায়ী তাদের ব্লাডের যে সাপ্লাই, সেটাও কিন্তু খুবই ইনস্টিটিউশনালাইজড, হ্যাঁ। এটা একজন ইন্ডিভিজুয়ালের, দে ডু নট নেসেসারি নিড টু নো হোয়াট দেয়ার অ্যাকচুয়াল ব্লাড গ্রুপ ইজ। কনসিকুয়েন্টলি ব্লাড ইনফরমেশনটাও একটা মোর প্রাইভেট ইনফরমেশন, আমাদের দেশের মতো জিনিসটা এত সবাই প্রচার করে না। সিমিলারলি আমাদের দেশে হেলথ ইনফরমেশনকে আমরা আসলে, ধরেন আমার একটা অসুখ হয়েছে, লাইক, হ্যাঁ, মানে এটা অন্য কেউ জানলেও আমার খুব বেশি একটা যায় আসে না। বাট বিদেশে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে আমার একটা হেলথের, আমার একটা শরীর খারাপ হলো, ওয়েদার ইটস মোস্টলি ফর সেন্সিটিভ ডিজিজেস, কিছু ডিজিজ আছে যেটা হয়তো অনেক ক্ষেত্রে ট্যাবু, যেমন এটা হওয়া মানে হচ্ছে লাইক দ্যাট পার্সন ডিড সামথিং রং, তাই না? সো এই ব্যাপারগুলা ইউনাইটেড স্টেটসে অনেক বেশি। সো আমি এই কোর্সটা যেটা বললাম যে আমি বিদেশে ওই ক্লাসটা নিতাম, এবং এভরি টাইম আই অ্যাস্ক দিস কোয়েশ্চেন, সবাই কিন্তু কনফিডেন্সিয়ালিটিটা খুবই প্রায়োরিটাইজ করতো, যে আমার হেলথ ইনফরমেশন শুড রিমেইন কনফিডেন্সিয়াল। হ্যাঁ, আমি যাদের কাছে চাই শুধু তাদের সাথেই শেয়ার করব। এবং আমি গত ক্লাসে মনে হয় হিপা, HIPAA, হিপা ল নিয়ে অনেক একটু হাইলাইট করছিলাম। এই হিপা ল ইজ ভেরি ভেরি রেস্ট্রিকটিভ। হ্যাঁ, আমার মনে আছে যে ওয়েন আই ওয়াজ, when I was applying for my ফর মাই গ্রিন কার্ড, বহু বছর আগে যখন গ্রিন কার্ড অ্যাপ্লাই করতেছিলাম, তো গ্রিন কার্ড অ্যাপ্লাইয়ের সময় আপনার বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হয়। হ্যাঁ, বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হয়, এবং যার মধ্যে বেশ কিছু মেডিকেল টেস্ট করতে হয়। তো মেডিকেল টেস্ট করার পর আমি আমি ভাবছি যে বাংলাদেশের মতো যে আমার হবে, যে কি বলে, উম, বাংলাদেশে কিন্তু ওই যে ICDDRD বা অনেক জায়গায় আপনি যখন করেন, অনেক রিপোর্টই কিন্তু মেইলে পাঠায় দেয়, অনেক রিপোর্টই মেইলে পাঠায়, অনেক রিপোর্ট আপনার হয়তো গিয়ে নিয়ে আসতে হয়। কিন্তু ইউএসএ তে আপনি যখন কোনো একটা এসব ডায়াগনস্টিক কিছু করবেন, এটা কিন্তু মেইল বা SMS বা কোনো ইলেকট্রনিক মাধ্যমে ওরা দিবে না, আপনাকে ইন পার্সন যে পেপার ডকুমেন্ট আপনাকে কালেক্ট করতে হবে, বিকজ এটা ইলেকট্রনিক পাঠানো ইজ আ ভায়োলেশন অফ হিপা ল। তার মানে ওরা হেলথ ইনফরমেশনটাকে এত সিরিয়াসলি নেয়। ওকে, সো আমি যখন ইউএসএ তে প্রশ্নটা করি, বেশিরভাগ মানুষের উত্তর পাই যে কনফিডেন্সিয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। বাট একই প্রশ্নটা যদি আমি বাংলাদেশে করি, বেশিরভাগই কিন্তু বলে ইন্টেগ্রিটি ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগেইন ইটস ভেরি মাচ সাবজেক্টিভ,
বাট আই উড লাইক টু এক্সপ্লেইন কেন আমি ইন্টেগ্রিটিটাকে এখানে উপরে রাখছি। সেটা হচ্ছে যে আপনার ধরেন আপনার হেলথ ইনফরমেশনের ইন্টেগ্রিটি যদি কম্প্রোমাইজ হয়, ইটস আ লাইফ থ্রেটেনিং কন্ডিশন। ইটস আ লাইফ থ্রেটেনিং কন্ডিশন, কারণ হচ্ছে যে ওই যে আপনার ব্লাড গ্রুপটা ও পজিটিভ, কেউ যদি ওটা চেঞ্জ করে এ পজিটিভ বানায় দেয় এবং ওই অনুযায়ী যদি আপনার ট্রিটমেন্ট হয়, ইট কুড বি লাইফ থ্রেটেনিং, তাই না? আবার কারো ধরেন ডায়াবেটিস আছে, এই ইনফরমেশনটা যদি চেঞ্জ করে নন ডায়াবেটিক দেখানো হয়, তখন তার ট্রিটমেন্টটা কিন্তু নন ডায়াবেটিক ধরে করা হবে, এন্ড দ্যাট কুড বি এগেইন লাইফ থ্রেটেনিং, তাই না? সো এই কারণে এগেইন ইটস সাবজেক্টিভ। আপনাদের অনেকের কাছে হয়তো মনে হতে পারে হেলথ ইনফরমেশন শুড বি confidential. I totally agree to that. But if personally I have to pick one between the two, I would probably go with integrity. So, does anyone want to add anything here or any alternative point of view or anything? ওকে, কুল। তাহলে আমরা পরেরটাতে চলে যাই, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। হ্যাঁ, এইটাও বিদেশে আপনার কার ব্যাংকে কত টাকা আছে কোনোভাবেই এটা কাউকে জানানো যাবে না, উইচ ইজ আমার মনে হয় বাংলাদেশে অনেকটা এখন হয়তো অনেকটা ইয়ে হয়েছে যে কেউ কারো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনার মানে রিলিজ মানে দেখাইতে চায় না যে আমার ব্যাংকে কত টাকা আছে বা কি আছে। হ্যাঁ, আহ, এখানে আমি একটা ভিউ পয়েন্ট আমি একটু তুলে ধরবো যে অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের ইন্টেগ্রিটি যদি কম্প্রোমাইজ হয়, মানে ধরেন কালকে সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ব্যাংকে 100 টাকা আছে। ওকে, কালকে সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাংকে 100 টাকা আছে। আমি হইলে আই উডেন্ট প্যানিক। হ্যাঁ, কারণ মানে আমি বাংলাদেশের মোটামুটি ব্র্যাক ব্যাংকেই বেশিরভাগ জিনিসপত্র করি, সো উইচ ইজ আ রিলায়েবল ব্যাংক, তাই না? আমি ধরেন ওই যে অনেক ব্যাংক আছে ধরেন আপনার যে খালি হয়ে গেছে, রাইট? উই হার্ড ফিউ অফ দোজ স্টোরিজ, রাইট? সো লাইক আমি ব্র্যাক ব্যাংকে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, কালকে সকালে আমি ঘুম থেকে উঠে যদি দেখিও আমার অ্যাকাউন্টে 100 টাকা আছে, আই উডেন্ট প্রবাবলি প্যানিক দ্যাট মাচ। কারণ হচ্ছে আমি বুঝতে পারবো যে ইটস আ কাইন্ড অফ লাইক কিছু একটা মানে প্রবলেম হয়েছে, মানে ব্যাংকের কিছু একটা প্রবলেম হয়েছে, ডেটাবেজে হোক বা যে কোনো কিছু হোক। আমি আল বি কম এন্ড লাইক আল কল টু মাই ব্যাংক এন্ড মানে মানে ইন্টেগ্রিটি এখানে ইন্টেগ্রিটি কম্প্রোমাইজটা কি, এই যে যেটা বললাম যে আমার ব্যাংকে হয়তো 100 টাকা না আরো বেশি টাকা ছিল, বাট ওই ব্যাংক ব্যালেন্সটা চেঞ্জ হয়ে 100 দেখাচ্ছে। তো এরকম যদি হয়, ইন্টেগ্রিটি যদি কম্প্রোমাইজ হয়, তাহলে আমি আমি হয়তো প্যানিক করবো না, কারণ এটা সামথিং হ্যাজ গন রং, ইট উইল বি ফিক্সড, তাই না? বাট আবার অন্য ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, আমি যেই এক্সাম্পলটা দিলাম স্টক প্রাইজের ক্ষেত্রে কিন্তু ইন্টেগ্রিটিটা খুবই ইম্পর্টেন্ট। বাট এখানে প্রবলেমটা ছিল যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ এন ইন্ডিভিজুয়াল। সো এখানে আমি আমার সাবজেক্টিভ অপিনিয়নে লাইক আই উইল পুট বোথ অফ দেম আর ইম্পর্টেন্ট টু মি। হ্যাঁ, মানে আমার কাছে কনফিডেন্সিয়ালি ইম্পর্টেন্ট, আমি চাই না অন্য কেউ আমার ব্যাংক ব্যালেন্স জেনে যাক। আবার ইন্টেগ্রিটিটা আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে ঠিক মতো আমি ঠিক ব্যাংক ব্যালেন্সটা আমি যাতে দেখতে পারি। এগেন ইটস ভেরি মাচ সাবজেক্টিভ, তাই না? আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি, লাইক আমি যেমন এখানে দিলাম বোথ আর ইম্পর্টেন্ট, সো এমন কেউ কি আছেন যে মনে করেন যে না, লাইক দের ইজ এ ক্লিয়ার উইনার বিটুইন কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ইন্টেগ্রিটি ফর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন? ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে স্যার কনফিডেন্সিয়ালিটি তো অত বেশি ইম্পর্টেন্ট না, যতটুকু অ্যাভেলেবিলিটি ইন্টিগ্রিটিটা ইম্পর্টেন্ট, রাইট? ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সিটা এখন ক্রিপ্টোকারেন্সি যদি আপনি বলেন, ক্রিপ্টোকারেন্সিতে আপনার তো হচ্ছে পুরাটাই আসলে এক ধরনের মানে মানে কনফিডেন্সিয়াল ইন আ সেন্স যে লাইক আপনার ওয়ালেটের আইডেন্টিটি তো ইজ বাইন্ডেড উইথ ইউর কি, তাই না? ওখানে তো আসলে কারো নাম, আনলেস আপনি কোনো এক্সচেঞ্জ ইউজ করতেছেন যেখানে আপনার নাম এবং ইনফরমেশন আছে, রাইট? ক্রিপ্টোকারেন্সি মেইন পারপাসটাই তো হচ্ছে আসলে কনফিডেন্সিয়াল রাখা জিনিসপত্র, তাই না? ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেগুলোর কথা বলছেন সেটা তো ইন্টিগ্রিটিটা বেশি মেজর ওখানে। ইয়া ইয়া সো ও রিগার্ডিং রাইট রাইট রাইট, হ্যাঁ, মানে কনফিডেন্সিয়ালিটি, আপনি যেটা দ্যাটস ওয়াই। বলতে যাচ্ছেন যে ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে তো এরকম সেন্ট্রালাইজড এন্টিটি নাই যে আমার যার কাছে গিয়ে আমি কমপ্লেন করতে পারবো যে আমার রাইট, আমার ব্যাংক। ডিসেন্ট্রালাইজড। ইয়া পারফেক্টলি ভ্যালিড। হ্যাঁ, ফ্রম দ্যাট ভিউ পয়েন্ট আপনার আর্গুমেন্ট পারফেক্টলি ভ্যালিড। সেক্ষেত্রে ইন্টেগ্রিটিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এবং ক্রিপ্টোগ্রাফির মেজর প্রবলেম হচ্ছে আপনি যদি ভুল অ্যামাউন্টের কিছু একটা পাঠায় দেন, আপনি যদি একটা ভুল অ্যামাউন্টের বিটকয়েন পাঠায় দেন, ওটা কিন্তু আর রিকভার করা আপনার পসিবল না, আনলেস যাকে পাঠাইছেন সে যদি কোঅপারেটিভ না হয়। হ্যাঁ, সো yeah, this is the price that comes for decentralization. আমি যত ডিসেন্ট্রালাইজেশন করব, ডিসেন্ট্রালাইজেশন কিছু সুবিধা আছে, I'm getting rid of the middleman, but at the same time
মানে এইটার ক্ষেত্রে আসলে এগেইন মানে কোনো স্ট্রং অপিনিয়ন আমার নাই। ইনফ্যাক্ট এই প্রথম তিনটার ক্ষেত্রে প্রথমটাতে আমি বলবো যে আই হ্যাভ আ স্ট্রং মানে ইনক্লিনেশন টুয়ার্ডস কনফিডেন্সিয়ালিটি আর্গুমেন্ট আমি যেটা দিলাম প্রোপ্রাইটারি ইনফরমেশনের ক্ষেত্রে। বাট 2 আর 3-এর ক্ষেত্রে লাইক এগেইন ইট ডিপেন্ডস অন ইউর ওন কোম্পানিজ প্রায়োরিটি, তাই না? সো আপনি যখন এই পলিসিগুলো ফর্মুলেট করবেন, ইউ হ্যাভ আ ডিসকাস উইথ দ্য বোর্ড অ্যান্ড আদার পিপল যে আমরা কোনটাকে আমরা সবচেয়ে প্রায়োরিটাইজ করব। কারণ আমরা নেক্সট উইক থেকে দেখব যে ইচ অফ দেম হ্যাজ ওন মেথডস। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মেথড আছে, প্রত্যেকটা একটা আলাদা প্রোটোকল আছে। ওকে, সো কোন প্রোটোকলকে আপনি প্রায়োরিটি দিবেন সেটা কিন্তু আপনার এই পলিসির উপরই ডিপেন্ড করবে। সো ইটস মোর অফ আ সাবজেক্টিভ। বাট 4 নাম্বারটার ক্ষেত্রে কিন্তু দের ইজ আ ক্লিয়ার অ্যান্সার। আপনারা একটু চিন্তা করে বলেন, 4 নাম্বারটার ক্ষেত্রে there is a clear winner. In fact, আমি আরেকটু হিন্ট দিয়ে দিই, there are clear two winners. ইলেকশন রেজাল্ট, ইলেকশন রেজাল্ট বলতে আমি এটা বলতেছি না যে কে কাকে ভোট দিচ্ছে। ইলেকশন রেজাল্ট আমি বলতে বুঝাচ্ছি যে আপনার যে এরিয়া, আপনার যে সিট, ওই সিটে যে 12 তারিখে ইলেকশন হবে, 13 তারিখ সকাল বা দুপুরের মধ্যে রেজাল্ট যেটা পাবেন, সেই রেজাল্টটার কথা আমি বলতেছি। সেই রেজাল্টের ক্ষেত্রে কিন্তু there are two clear winners. একটু ভেবে বলেন তো কারা? ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। রাইট শাকিব, ইউর রাইট, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? কারণ ইলেকশন রেজাল্ট আমার কনফিডেন্সিয়ালিটি ইজ রাদার উল্টা। কনফিডেন্সিয়ালিটি যত রাখা হবে, আপনি পাবলিককে যত রেজাল্ট লুকাবেন, ততই পিপল গেট অ্যাংরি, লাইক সাম কনস্পিরেসি ইজ গোয়িং অন। সো ইলেকশন রেজাল্টের ক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি ইজ নট এ গোল অ্যাট অল। আওয়ার গোল ইজ অ্যাভেইলেবিলিটি অ্যান্ড ইন্টেগ্রিটি। মানে ইলেকশনের রেজাল্ট কারেক্ট হইতে হবে। প্রার্থী ক্যান্ডিডেট এ হ্যাজ ওয়ান, সেটাকে আপনি ক্যান্ডিডেট বি দ্বারা রিপ্লেস তো করতে পারেন না। আবার সাথে সাথে ইলেকশন রেজাল্ট যদি অ্যাভেলেবিলিটি এনশিওর না করেন, ইলেকশন রেজাল্ট যদি রিলিজ করতে টু লেট হয়, টাইমলি, অ্যাভেলেবিলিটি সংজ্ঞাটা এটা ছিল না যে আপনার টাইমলি রিলায়েবল অ্যাক্সেস, তাই না? সো ইলেকশনের রেজাল্ট যদি আপনি 7 দিন পরে দেন, তা তো টাইমলি হলো না, তাই না? সো ইন্টেগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি বোথ আর ইম্পর্টেন্ট হেয়ার। সেম থিং গোজ ফর গভর্নমেন্ট রিলিজড পাবলিক স্টেটমেন্টস। গভর্নমেন্ট যেসব পাবলিক স্টেটমেন্ট দিচ্ছে, ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন মিনিস্ট্রি, তাই না? পাবলিক স্টেটমেন্ট মানেই হচ্ছে দে আর মেন টু বি পাবলিক, মানে দের ইজ নো রুম ফর কনফিডেন্সিয়ালিটি। তাহলে গভর্নমেন্ট রিলিজ পাবলিক স্টেটমেন্ট এক হচ্ছে অ্যাভেলেবল হতে হবে এবং স্টেটমেন্টগুলা ফ্যাকচুয়ালি কারেক্ট হইতে হবে, রাইট? সো লাইক প্যান্ডেমিকের ব্রেকআউট হয়েছে, তাই না? সো আমি এখন একটা হেলথ ডিপার্টমেন্ট থেকে আমি কিছু ডিরেক্টিভস দিচ্ছি। সো দোজ হ্যাভ টু বি ফ্যাকচুয়ালি কারেক্ট, তাই না? ফ্যাকচুয়ালি না কারেক্ট হলে পাবলিক হেলথে বিশাল ডিজাস্টার হয়ে যাবে। সো ইন দ্যাট কেস বোথ আর equally important. Number 6টা again could be little bit subjective or not. I don't think it's subjective. I think we will have a winner for number 6, তাই না? Sensitive photos in an individual's smartphone. সো সেন্সিটিভ ফটোজ এর ক্ষেত্রে আহ, এখন একটু মানে জেনারেটিভ এআই এর যুগ, হ্যাঁ, মানে ডিপ ফেক এর যুগ। এনিবডিজ ফটোজ ইন্টেগ্রিটি কুড বি কম্প্রোমাইজ, তাই না? ধরেন আমরা এরকম অনেক দেখি যে ডিপ ফেক দিয়ে অনেকেই অনেক ধরনের অ্যাবিউজ করা পসিবল। তার মানে এনিবডিজ ফটো কুড বি অল্টার্ড, তাই না? তো বাট দেন এগেইন মানে অল্টারেশনের চেতে ইটসেলফ হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, লাইক পিপল কেয়ার অ্যাবাউট দ্য প্রাইভেসি অর কনফিডেন্সিয়ালিটি অফ দেয়ার সেন্সিটিভ ফটোস, তাই না? সো আই থিঙ্ক দের উড বি আ ক্লিয়ার উইনার হেয়ার। কারণ এখন ওইসব অল্টারেশন গুলার চাইতে যে আপনার ফটোটা যে লিক হওয়া ইন দ্য ফার্স্ট প্লেস, তাই না, দ্যাট ইজ মোর ডেঞ্জারাস, তাই না? সো সেন্সিটিভ ফটোজ এর ক্ষেত্রে এগেন আই থিঙ্ক দের ইজ এ ক্লিয়ার উইনার, ইটস কনফিডেন্সিয়ালিটি। সো আমি আজকে আপনাদেরকে মনে হয় বলছিলাম যে এই কোর্সের মানে একটা বড় অংশ প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস। সো এগুলো নিয়ে আমি যদি কোনো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেই, দের উইল বি নো কনফিউশন। আমি এমন কোনো, যেমন আমি হেলথের ক্ষেত্রে আমি হয়তো কখনোই জিজ্ঞেস করবো না যে পিক ওয়ান, ইন্টিগ্রিটি অর কনফিডেন্সিয়ালিটি, হ্যাঁ। বাট ইলেকশন রেজাল্টের ক্ষেত্রে যেমন আমি বললাম যে দেয়ার আর টু ক্লিয়ার উইনার্স, তাই না, যে ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো এখানে যদি কোনো মাল্টিপল চয়েস প্রশ্ন আসে, তাহলে ওই রকম একটা সিনারিও আমি দিব যেখানে দ্য অ্যান্সার ইজ অবভিয়াস, অ্যান্সার ইজ অবভিয়াস অ্যান্ড ক্লিয়ার। ওকে, যে one of them is definitely the correct answer, the other three are not the correct answer.
Okay, so if you correctly understand what is confidentiality, what is integrity, and what is availability, and if you are correctly capable of analyzing the scenario, you'll be able to answer. Okay. অলরাইট, সো যেটা বলতেছিলাম যে আজ থেকে 20 বছর আগে যদি আমি এই কোর্সটা পড়াইতাম তাহলে হয়তো আমি আপনার সিআইএ এর পরই শেষ করে দিতাম, বাট এখন উই হ্যাভ টু মোর থিংস আফটার সিআইএ, রাইট? সিআইএ এন এ। ইনফ্যাক্ট আজকের লেকচারের সবচেয়ে নিচে যদি আপনি যান, দেখবেন যে এই ম্যাটেরিয়ালটা আমি প্রিপেয়ার করছি ইউনাইটেড স্টেটস, আই থিঙ্ক ইটস ফ্রম দ্য নেভি। নেভির একটা নেভির একটা খুব ভালো ইউনিভার্সিটি আছে, সো আপনারা এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন। সেখানেও এই একই কথা বলা আছে যে এখন আর এটাকে আমি সিআইএ বলি না, আমি এখন এটাকে সিআইএ এন এ বলি। N for non-repudiation and A is for authentication. Okay, so non-repudiation এর ইনফর্মাল ডেফিনিশনটা আমি আগের দিন দিছিলাম, আজকে ফর্মাল ডেফিনিশনটাই দেই যে non-repudiation is the assurance that the sender of data is provided with proof of delivery and the recipient is provided with the proof of sender's identity, so neither can later deny having processed the data. সো সোজা কথায় নন রেপুডিয়েশন মানে হচ্ছে আপনি অফিসিয়াল ক্যাপাসিটিতে যা যা অ্যাক্টিভিটি যখনই করবেন, দের হ্যাজ টু বি সাম সর্ট অফ লগ অর সাম সর্ট অফ প্রুফ যে পরবর্তীতে আপনি যাতে সেটাকে ডিনাই করতে না পারেন। আপনারা যদি সবাই আপনাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে যান, যেটা দেখবেন যে প্রত্যেকটা আউটগোয়িং মেইল আপনি যে সেন্ড করতেছেন সেই আউটগোয়িং মেইলগুলো ডিজিটালি সাইন করা হয়। ডিজিটালি সাইন করা হয় মানে ইটস আ প্রুফ যে এই মেইলটা ব্র্যাকের অফিসিয়াল মেল সার্ভার থেকে পাঠানো হয়েছে। এবং ব্র্যাকের অফিসিয়াল মেল সার্ভার মানে আপনার অফিসিয়াল ব্র্যাকের ইমেল অ্যাকাউন্ট, এটার অ্যাক্সেস কিন্তু শুধুমাত্র আপনার কাছেই আছে। অ্যান্ড দিস ইজ আ রিজন ওয়াই উই অলওয়েজ সে, আপনি যখন আমার সাথে কোনো কমিউনিকেশন করবেন, ইউজ ইউর অফিসিয়াল অ্যাকাউন্ট। এবং এটা সব ধরনের অর্গানাইজেশনেই এই কালচারটাকে প্রমোট করা হয়। নেভার এভার ইউজ ইউর পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট ফর প্রফেশনাল করেসপন্ডেন্স। কারণ হচ্ছে যে নন রেপুডিয়েশন। আপনার প্রফেশনাল ইমেল অ্যাড্রেস থেকে আপনি যখন কোনো একটা কিছু লিখবেন, ওইটা কিন্তু একটা অফিসিয়াল স্টেটমেন্ট, লেটার ইউ ক্যান নট ডিনাই। যেমন আমি যদি আমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে বলি যে আগামী উইকে কোনো কুইজ নাই, ওকে, আপনার সবাইকে ইমেল করলাম, এরপর আগামী উইকে আমি কুইজের প্রশ্ন নিয়ে হাজির হইলাম। আপনারা যদি বলেন স্যার আপনি তো বলছেন যে কুইজ নাই, আমি কিন্তু এটা অস্বীকার করতে পারবো না, কারণ আমার অফিসিয়াল রিটেন প্রুফ আছে, আমি আপনার ইমেল, আমার ইমেল অ্যাড্রেস থেকে আপনাদের সবাইকে পাঠাইছি। কিন্তু এই কমিউনিকেশনটা যদি আমরা অ্যালাউ করি পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট দিয়ে, আপনাদের সবারই হয়তো পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট আছে, ব্র্যাকে আসার আগে আপনারা সবাই পার্সোনাল ইমেল ইউজ করতে, ওইটা কিন্তু বাইন্ডিং আইডেন্টিটি না। হ্যাঁ, যেমন আমার পার্সোনাল একটা ইমেল অ্যাকাউন্ট আছে, বাট আমাকে যদি কেউ বলে যে আপনি এই ইমেলটা আপনার অ্যাকাউন্ট থেকে আসে, আমি কিন্তু এটা ডিনাই করতে পারবো এবং নোবডি ক্যান প্রুভ আদারওয়াইজ, তাই না? আমার যে পার্সোনাল ইমেল অ্যাকাউন্টটা আছে আমি ডিনাই করতে পারবো অন্য কেউ আমার নাম ইউজ করে এই ইমেলটা খুলছে, এটা আমি না। ওকে, বাট আমার অফিসিয়াল যে ব্র্যাকের ইমেল অ্যাকাউন্ট thabul.hock@bracu.ac.bd, এখান থেকে কোনো মেইল আসলে বা এখান থেকে কোনো কমিউনিকেশন আসলে আমি কিন্তু সেটা লেটার আই ক্যান নট ডিনাই। এবং এই কারণে যেহেতু এই কোর্সটা অর্গানাইজেশনাল আর ইনস্টিটিউশনাল কনটেক্সটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা প্র্যাকটিক্যাল অ্যাডভাইস আমি সবাইকেই বলি যে যখন আপনার কোনো একটা কিছু ইমেলে কিছু বলতে হয়, মেক শিওর যে এইটা একটা প্রুফ অর এভিডেন্স। হ্যাঁ, আপনার যদি কোনো কথা আপনি নট সো শিওর বা কোনো একটা ব্যাপারে আপনি হয়তো একটু হেজিটেন্ট, ডু নট সেন্ড ইট ওভার ইমেল। কারণ ইমেলে কোনো কিছু বললে আপনি পরবর্তীতে সেটা ডিনাই করতে পারবেন না। এটাকে অনেকে অনেক ক্ষেত্রে করে কি, যেসব সেন্সিটিভ কথাবার্তা হয়তো ইমেলে এক্সচেঞ্জ করে না, দে প্রবাবলি টক ওভার দ্য ফোন, ওকে, বিকজ ফোন ট্যাপিং ইজ মাচ মোর ডিফিকাল্ট। অথবা আরো ইভেন বেটার কাম এন্ড টক ইন পার্সন, তাই না? যেসব ব্যাপারে হয়তো আপনি পুরোপুরি কনফিডেন্ট না বা পুরোপুরি, কারণ ওই মেইলে কিছু বলে দেওয়া মানেই এটা হচ্ছে একটা অফিসিয়াল কমিউনিকেশন। অলরাইট, সো নন রেপুডিয়েশন, আমি মনে হয় একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিছিলাম ওয়াই নন রেপুডিয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ নন রেপুডিয়েশন ছাড়া একটা অর্গানাইজেশনের বিজনেস সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ, যেন আপনি 100 ইউনিট কোনো একটা প্রোডাক্ট চাইলেন, ডেলিভারি আসার পর আপনি বললেন যে না আমি তো 100 ইউনিট চাইনি, আমি 10 ইউনিট চাইছিলাম, বা আপনি সরাসরি ইগনোর করলেন, আমি তো এরকম কিছু ইমেল সেন্ডই করি নাই। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে নন রেপুডিয়েশন, কারণ 100 জায়গায় 10টা হচ্ছে আবার ইন্টেগ্রিটির সাথে চলে আসে, তাই না? যে 100কে আমি 10 বানাই দিছি। বাট নন রেপুডিয়েশন মানে হচ্ছে আপনি পুরোপুরি ইগনোর করলেন যে আমি এই অর্ডারটাই আমি করি নাই। হ্যাঁ, সেটাকে আমি বলতেছি কি নন রেপুডিয়েশন।
মানে কোনো একটা অ্যাকশন আমি নিছিলাম ইন দ্য পাস্ট, বাট সেই অ্যাকশনটা ফিউচারে আমি ডিনাই করতেছি। এবং এইখানেও কিন্তু ক্রিপ্টোগ্রাফি, যেখানে বলছি ক্রিপ্টোগ্রাফি ইজ আ রিকারিং থিম। আমি মনে হয় আগের দিন বলছিলাম যে অনেকেই একটা কনফিউজ করে যে দে থিঙ্ক সাইবার সিকিউরিটি ইজ অল অ্যাবাউট ক্রিপ্টোগ্রাফি। এইটা যেমন রং, আবার ক্রিপ্টোগ্রাফিকে ইগনোর করাও রং। হ্যাঁ, মানে ক্রিপ্টোগ্রাফি ইজ দ্য হার্ট অফ দ্য সাইবার সিকিউরিটি, বাট নট এভরিথিং। বাট আপনি দেখবেন অলমোস্ট সবকিছুতেই কোনো না কোনো ক্রিপ্টোগ্রাফিক কম্পোনেন্ট আছে, ইনক্লুডিং নন রেপুডিয়েশন। কারণ ওই যে এই লেটারটা আমি লিখছি, হ্যাঁ এই চিঠিটা আমিই করছি। একটা সিম্পল উদাহরণ আমি সবসময় দেই, আপনাদের সবাই যখন মাস্টার শেষ করে অনেকে হয়তো পিএইচডি তে অ্যাপ্লাই করতে যাবেন, তখন একটা কমন বাংলাদেশের কালচার হচ্ছে রেকমেন্ডেশন লেটার, তাই না? রেকমেন্ডেশন লেটার লেখা যে এবং ওয়াই ইজ ইট বিগ ডিল, বিকজ লাইক দ্য নাম্বার অফ রেকমেন্ডেশন লেটার্স উই হ্যাভ টু রাইট, তাই না? যে আমরা হয়তো অনেকেই জানেন যে ব্র্যাকে কিন্তু প্রচুর আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, এবং এক একটা ক্লাসে আমার ধরেন 45 to 50 স্টুডেন্টস, রাইট? এবং আপনাদের মধ্যে যদি ধরেন 20%ও বিদেশে অ্যাপ্লাই করতে যান, তাহলে এক একটা ক্লাসে ধরেন আমার লাইক 10 জন করে, এবং ইচ পার্সন অ্যাপ্লাইজ টু 7 or 8 ইউনিভার্সিটিস, তাই না? 70-80টা রেকমেন্ডেশন লেটার। সো এটা নিয়ে আমরা যখন ছোট ছিলাম একই কাহিনী, লাইক ধরেন রেকমেন্ডারকে খুঁজে পাওয়া যায় না, বা রেকমেন্ডার প্রচুর লেটার লিখতে লিখতে বিজি হয়ে যায়। সো এনিওয়ে, সো এই রেকমেন্ডেশন লেটারটা যে আমি লিখছি, হ্যাঁ, আপনার রেকমেন্ডেশন যে আমি লিখছি, বা ইন জেনারেল কোনো একটা চিঠি যে আমি লিখছি, সেটার মেইন প্রুফটা বাংলাদেশের ফিজিক্যাল ওয়ার্ল্ডে কি? সিগনেচার, তাই না? আমি আপনার রেকমেন্ডেশন লেটার যদি প্রিন্টেড কপিতে লিখি, আমার সিগনেচার হচ্ছে প্রুফ। তো ডিজিটাল ওয়ার্ল্ডে তো আর হ্যান্ড রিটেন সিগনেচার নাই। তো ডিজিটাল ওয়ার্ল্ডে সিগনেচারটাকে কি বলা হয়? আই থিঙ্ক মেনি অফ ইউ নো দ্য অ্যান্সার। সেটাকে বলা হয় ডিজিটাল সিগনেচার। অ্যান্ড ডিজিটাল সিগনেচার ইজ এগেইন অ্যান অ্যাপ্লিকেশন অফ ক্রিপ্টোগ্রাফি। আমি যখন আপনার ইলেকট্রনিক্যালি আপনার ডিজিটাল রেকমেন্ডেশনটা সাবমিট করব, ওই পোর্টালে একটা অপশন আছে ইলেকট্রনিক্যালি সাইন করার, ডিজিটালি সাইন করার। এই ডিজিটালি যদি আমি সাইন করে ফেলি, 15 দিন পরে যদি যাকে এই লেটারটা লিখলাম সেই ইউনিভার্সিটি যদি আমার কাছে ব্যাক করে আস্ক মি ফার্দার ইনফরমেশন, যে হ্যাঁ আপনি তো রেকমেন্ডেশনে লিখছেন, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার না, ক্যান ইউ এক্সপ্লেইন? তখন কি আমি ডিনাই করতে পারবো যে না আমি তো এই লেটারটা লিখি নাই? আমি পারবো না, কারণ আমি যখন লেটারটা সাবমিট করি তখন আমার ডিজিটালি সাইন করা ছিল, এবং আমার ডিজিটাল সিগনেচার অন্য কারো পক্ষে দেয়া পসিবল না, বিকজ ক্রিপ্টোগ্রাফি ইজ গোনা প্রিভেন্ট দ্যাট। হ্যাঁ, এবং আমরা যেমন এনক্রিপশনের কথা বললাম, আমরা যেমন হ্যাশিং এর কথা বললাম, ঠিক তেমনি ডিজিটাল সিগনেচারের জন্য ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম আছে। হ্যাঁ, এবং ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলস, আই উড সে ইটস প্রবাবলি দ্য মোস্ট ফেমাস, নট ওয়ান অফ দ্য মোস্ট, প্রবাবলি দ্য মোস্ট ফেমাস। কেউ কি বলতে পারেন যে মোস্ট ফেমাস ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম যেটা একই সাথে এনক্রিপশন এবং একই সাথে ওটাকে একটু টুইক করলে ডিজিটাল সিগনেচারও হ্যান্ডেল করতে পারে? ডু ইউ নো দ্য নেম? ডাজ এনিবডি নো দ্য নেম অফ দ্যাট ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম? আচ্ছা, সাইফার টাইপের কিছু একটা ছিল। হ্যাঁ, RSA. Okay, RSA is the most famous cryptographic algorithm. They say that RSA is basically, along with HTTPS, RSA is basically the most important cryptographic algorithm. এবং RSA যারা যে তিনজন বের করছেন, যাদের নামের অ্যাক্রোনিম হচ্ছে ফার্স্ট লেটার দিয়ে RSA আসছে, দে গট দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ডকে বলা হয় টিউরিং অ্যাওয়ার্ড। তো টিউরিং অ্যাওয়ার্ডে সাইবার সিকিউরিটি কমিউনিটি থেকে যারা যারা এই টিউরিং অ্যাওয়ার্ড পাইছে, টিউরিং অ্যাওয়ার্ড মানে অ্যালেন টিউরিং এর নামে, হু ইজ কনসিডার দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স। সাইবার সিকিউরিটি থেকে প্রতি বছর পায় না, বাট যারাই টিউরিং অ্যাওয়ার্ড পাইছে, ওয়ান অফ দেম ওয়াজ দ্য RSA। হ্যাঁ, তিনজন মিলে বানাইছিল। সো RSA এর একটা পার্ট হচ্ছে এনক্রিপশন হ্যান্ডেল করে, আর RSA কে আপনি যদি একটু টুইক করে দেন, তাহলে সেটা ডিজিটাল সিগনেচার হয়ে যায়। তার মানে RSA ইউজ করে আপনি আপনার ডকুমেন্ট ডিজিটালি সাইনও করতে পারবেন, এবং এই ডিজিটাল সাইন সার্ভ দ্য এক্সাক্ট সেম পারপাস অ্যাজ দ্য ফিজিক্যাল সিগনেচার, যে আপনি ডিনাই করতে পারবেন না যে আপনি এটা লিখছিলেন বা আপনি এটা করছিলেন। সো দ্যাট ইজ অল অ্যাবাউট নন রেপুডিয়েশন। এরপরে
ফাইনাল পিলার অফ ইনফরমেশন অ্যাসুরেন্স হচ্ছে অথেন্টিকেশন। এবং অথেন্টিকেশন নিয়ে আসলে খুব বেশি এক্সপ্লেন করার কিছু নাই, কারণ এই একটা আপনারা সবাই ইউজ করছেন, তাই না? পাসওয়ার্ড, রাইট? So basically, what does authentication mean? Authentication basically means that আপনি the process of or the process or action of verifying the identity of a user or a process. So authentication একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, বাট যেটা অনেকে কনফিউজ করে ফেলে আরেকটা সিমিলার সাউন্ডিং টার্মিনোলজি যেটা আমরা ইউজ করি ইনফরমেশন অ্যাসিওরেন্সে, যেটাকে বলা হয় অথরাইজেশন। ওকে, সো আমরা যখন একাডেমিক্যালি সাইবার সিকিউরিটি বা ইনফরমেশন অ্যাসিওরেন্স নিয়ে কথা বলি, ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ ডেফিনেশনে যদি আমাদের গলদ থাকে আমাদের কিন্তু আহ, সামনে আগানো আসলে ঝামেলা হয়ে যাবে। এই কারণে I request all of you to pay attention to this distinction between these two terms, okay? একটা হচ্ছে অথেন্টিকেশন আর আরেকটা হচ্ছে অথরাইজেশন। ওকে, দে সাউন্ড ক্লোজ সিমিলার, তাই না? অথ দিয়ে শুরু হচ্ছে, বাট একটাকে আমি বলতেছি অথেন্টিকেশন, একটাকে আমি বলতেছি অথরাইজেশন। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু? ওকে, অথেন্টিকেশন হচ্ছে your combination of username and password. Okay, authentication basically tells who you are. আমি একটা সিম্পল উদাহরণ দিই। আপনাদের সবাই, আমরা ব্র্যাক ইউনিভার্সিটির পার্ট, কেউ স্টুডেন্ট কেউ ফ্যাকাল্টি। অল অফ আস হ্যাভ আ ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অল অফ আস হ্যাভ আ পাসওয়ার্ড, তাই না? সো আপনি যখন এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, দ্যাট উইল হেল্প দ্য সিস্টেম টু ডিসাইড যে আপনি কি ইন্টারনাল নাকি আপনি ব্র্যাকের সিস্টেমের বাইরে। আপনি যদি ব্র্যাকের ইন্টারনাল কেউ হন, অফকোর্স আপনার একটা ব্র্যাকের ইমেল আইডি বা ইউজার নেম থাকবে, আপনার সাথে একটা পাসওয়ার্ড থাকবে, তাই না? এই ফার্স্ট পার্টটাকে আমরা বলতেছি অথেন্টিকেশন। ওকে, তার মানে হচ্ছে অথেন্টিকেশন টেম্পোরালি বা টাইম টাইম যদি আপনি চিন্তা করেন, অথেন্টিকেশন হ্যাপেন্স ফার্স্ট। আপনি, আমার যদি কোনো টিএ থাকতো, সবাইকেই কিন্তু ফার্স্টে অথেন্টিকেট করে গুগল ক্লাসরুমে ঢুকতে হবে, তাই না? বাট দেন হোয়াট ইজ দ্য সেকেন্ড টার্ম? অথরাইজেশন। অথরাইজেশনের মানে হচ্ছে নট হু ইউ আর, বাট অথরাইজেশনের মানে হচ্ছে হোয়াট ইউ আর অ্যালাউড টু ডু। ওকে, হোয়াট ইউ আর অ্যালাউড টু ডু। আমরা যদি সেই সেম এক্সাম্পলটাকে নিয়ে আসি, যে আমি যখন গুগল ক্লাসরুমে লগ ইন করবো, আমি যে ভিউটা দেখব, আপনি একজন স্টুডেন্ট হিসাবে গুগল ক্লাসরুমে যখন লগ ইন করবেন, ডু ইউ থিঙ্ক ইউ আর গোনা হ্যাভ দ্য সেম ভিউ? না, কারণ আমি যে মোডে দেখবো এটা হচ্ছে ফ্যাকাল্টি অর ইনস্ট্রাক্টর ভিউ, তাই না? আপনি যেই মোডে দেখবেন সেটা হচ্ছে স্টুডেন্ট ভিউ। তার মানে আমার ভিউ এবং আপনার ভিউ আলাদা। অলসো আমার পারমিশন আর আপনার পারমিশনও তো আলাদা, তাই না? আমি চাইলে যে কোনো একজন স্টুডেন্টকে অ্যাড করতে পারি, আমি চাইলে যে কোনো একজন স্টুডেন্টকে রিমুভ করে দিতে পারি, বাট আপনি কিন্তু সেটা পারবেন না, কারণ আপনার রোল এখানে আলাদা। সো অথরাইজেশন ইজ নট অ্যাবাউট হু ইউ আর, but authorization is about the permissions that you have. That means authorization means what you are allowed to do. Okay? তার মানে এখানে আপনি কি করতে পারেন এবং কি করতে পারেন না, ইট ডিপেন্ডস অন ইউর রোল। তার মানে অর্গানাইজেশনে আপনার একটা স্পেসিফিক রোল আছে। এবং হেয়ার কামস আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন ইনফরমেশন অ্যাসিওরেন্স অ্যান্ড ইন সাইবার সিকিউরিটি। আপনারা যেমন বললাম যে অথেন্টিকেশন মানে হচ্ছে পাসওয়ার্ড, অথরাইজেশন মানে হচ্ছে a very, very important lower level mechanism in information assurance. Do you know what's the name of that mechanism? Access control. Then access control is one of the most important things in information assurance. Access control is slightly different than authentication and password. Access control মানে হচ্ছে যে অথেন্টিকেশন যখন শেষ হয়ে যাবে, আমি যখন সিস্টেমে ঢুকবো, the system will recognize who am I, তাই না? এবং বেসড অন দ্যাট সিস্টেমের ডাটাবেসে আমার ডেজিগনেশন আছে যে আমি কি ফ্যাকাল্টি নাকি আমি স্টুডেন্ট নাকি আমি ভাইস চ্যান্সেলর, তাই না? সো বেসড অন দ্যাট সিস্টেম উইল গ্র্যান্ট মি সাম পারমিশনস অ্যান্ড দ্য সিস্টেম উইল ডিনাই মি আদার পারমিশনস। তো এই যে আমার রোলের উপর ভিত্তি করে কিছু জিনিস করতে আমাকে দেয়া হচ্ছে,
আর কিছু জিনিস করতে আমাকে ডিনাই করা হচ্ছে, এটাকেই বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল। অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল এনশিওর করে যে অথরাইজেশন ঠিক মতো হচ্ছে। আমার যদি অ্যাক্সেস কন্ট্রোল ওলটপালট হয়ে যায়, তাহলে কিন্তু ইন্টার্ন প্রেসিডেন্টের ফাইল হ্যান্ডেল করে ফেলবে। কারণ ইন্টার্ন আর প্রেসিডেন্ট দুজনেরই তো হোয়াইট হাউসের অ্যাকাউন্ট আছে, তাই না? সো আমি যদি অথরাইজেশনে গিয়ে একটা গোলমাল হয়ে যায়, তাহলে দেখা যাবে প্রেসিডেন্টের ফাইল ইন্টার্ন চেঞ্জ করে দিল, ওকে, বা ভাইস চ্যান্সেলরের ফাইল স্টুডেন্ট গিয়ে কি করে দিল, চেঞ্জ করে দিল। সো ডু ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন? কোনটা আগে হয়? অফকোর্স অথেন্টিকেশন আগে হয়, আপনাকে আগে লগ ইন করতে হয়, এবং লগ ইন করার পরে আপনার রোল, আপনার ডেজিগনেশনের উপর ভিত্তি করে পারমিশনগুলো ডিফাইন করা হয়, আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না। এই যে সেকেন্ড পার্টটা, সেটাকে আমি বলতেছি অথরাইজেশন। এন্ড অথরাইজেশন এনশিওর করা হয় কিসের মাধ্যমে? অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল is a very, very important discussion in information assurance and also in cybersecurity. So is it clear what is the difference between authentication versus authorization? Any question? স্যার আমার একটু জাস্ট একটু জানা, যে আমি বুঝতে পারছি যে অথেন্টিকেশন যেমনটা বললেন যে আইডেন্টিটি ভেরিফিকেশন, দিস ওকে, বাট ইন অথরাইজেশন কেস, অথরাইজেশন অ্যাক্সেস কন্ট্রোল ইজ সামথিং, একই জিনিস, একই টার্ম, তাই না? পারমিশন ম্যানেজমেন্ট আর পারমিশন অ্যালাউ, কোনটাতে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, একই টার্ম, বাট মানে অ্যাক্সেস কন্ট্রোল ওই অথেন্টিকেশনের পার্টটা নিয়ে ডিল করে না। অ্যাক্সেস কন্ট্রোল অ্যাজিউম করে যে আমি যদি ক্লেম করি আমি তায়াবুল, আমি তায়াবুলি, আমি ওটা টেস্ট করতে যাব না। অ্যাক্সেস কন্ট্রোল ওটা টেস্ট করতে যাবে না যে আমি কি তায়াবুল নাকি আমি সামবাডি এলস। আহ, তাহলে স্যার একটা এক্সাম্পল কি আমাদেরকে দেওয়া যায় যে কখন আসলে আমরা অথরাইজেশন টেকনিক্যালি শব্দটা ইউজ করব, কখন অ্যাক্সেস কন্ট্রোল শব্দটা ইউজ করলে ভালো হয়? আই মিন ইন দা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার আপনার যদি এমন হয় আপনার অর্গানাইজেশনে যদি এক একজনের রোল এক এক রকম হয়, যদি সবার রোল সেম না হয়, তাহলে ইউ উইল নিড বোথ অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন, which is practically for 99% of the organization, তাই না? রাইট। আর আপনার অর্গানাইজেশনে এমন যদি হয় যে সবারই একই কাজ করে, মানে কারো রোল আসলে দরকার নাই, তখন আমার অ্যাক্সেস কন্ট্রোলের কোনো দরকার নেই। তখন আপনার এই ফাইলটা, ধরেন আপনার অফিসে 5 জন এমপ্লয়ি আছে, 5 জন এমপ্লয়ি এই ফাইলে কাজ করতে পারবে, তখন তো আমার আসলে আর অথরাইজেশনের দরকার নেই, কারণ তখন ওই আপনার রোল বেসড আর কোনো কিছু নাই। ওকে, সো সো দ্যাট মিন্স রোল বেসড যখন থাকবে তখন আসলে আমরা পারফেক্টলি অথরাইজেশন শব্দটাকে রাইট, বলতে পারি, আর রাইট। যখন রোল বেসড থাকবে না তখন আসলে অ্যাক্সেস কন্ট্রোল বলাটাই হচ্ছে দরকার appropriate। নেই আসলে, হ্যাঁ, দরকার নেই। আর আরেকটা যেটা বললাম যে অথরাইজেশন অ্যাজিউম করে নেয় যে কারেক্টলি অথেন্টিকেশন হয়ে গেছে। গট ইট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সো আরেকটু আরেকটু টেকনিক্যালি যদি বলি, ইফ আই ক্লেম আই এম তায়াবুল, আমি ইন্ডিড তায়াবুল কিনা এটা এনশিওর করা অথেন্টিকেশনের দায়িত্ব। আর তায়াবুল কি করতে পারে আর কি করতে পারে না, সেটা এনশিওর করা অথরাইজেশন আর অ্যাক্সেস কন্ট্রোলের দায়িত্ব। ওকে, আসলে আমি এই প্রশ্নটা এই জন্য করলাম, মানে যে আমি যখন একটা FedRAMP NIST 58 মেবি সফটওয়্যার অথরাইজেশনের ডকুমেন্টেশন নিয়ে কাজ করছিলাম, তখন আহ, এরকম একটা অনেকগুলি ডকুমেন্টেশনই তো লিখতে হয়, এর মধ্যে অথরাইজেশনও ছিল, দেন অ্যাক্সেস কন্ট্রোলও ছিল, বোথ আর ওভার দেয়ার ওই ডকুমেন্টে, যে দুটোকেই ডিফাইন করতে হয় কোন একটা সফটওয়্যারকে। এটা ছিল সফটওয়্যার অডিট, বা বলি যা বলি যে সফটওয়্যার অডিটিং বা এরকম কিছু একটা। তো এই জন্যই জানার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, আচ্ছা, না, আমি 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 যতটুকু জানি যে লাইক অ্যাক্সেস কন্ট্রোল, লাইক অথরাইজেশন হচ্ছে মানে প্রপার্টিটার নাম, আর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে মেকানিজম টু এনশিওর দ্যাট দ্যাট প্রপার্টি। ওকে, এখন এখন পার্টিকুলার আপনি যেসব নিডস বা যেসব ডকুমেন্ট বললেন, তারা যদি কোনো ওইটার ওই তারা আলাদা একটা ডেফিনেশন, মানে তাদের যে একদম অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন, এগুলো কিন্তু ওই ইয়েতে আবার থাকে, মানে হয়তো তারা, হতে পারে, yeah, হতে পারে। তাদের একটা টাইম। এখানে আমরা একটু ব্রডার সেন্সে আর কি বলতেছি, যে ব্রডার সেন্সে যেমন পাসওয়ার্ডের সাথে অথেন্টিকেশনের যে রিলেশনশিপ, অথরাইজেশনের সাথে অ্যাক্সেস কন্ট্রোলের সেই রিলেশনশিপ, একটা হচ্ছে যে প্রপার্টিটার নাম, আর অন্যটা হচ্ছে যে আপনার মেকানিজম টু Mechanism. এনশিওর, হ্যাঁ, এনশিওর দ্যাট Okay. প্রপার্টি। Thank you, sir.
অলরাইট, সো এখন আমরা যেহেতু 5টা প্রপার্টি মোটামুটি আলাপ করছি, এখন আমরা একটু হোলিস্টিক্যালি যদি যাই, যে পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে ওয়ান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে একটা সাথে একটা পার্থক্যটা বোঝা। সো উই ক্যান ডু সাম ফান ফান এক্সারসাইজ। এখানে আমরা যেটা করি যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যাড স্টাফ ইন টার্মস অফ আপনার আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যাড স্টাফ ইন টার্মস অফ দিস 5 প্রিন্সিপলস। ওকে, সো আপনি যদি ফার্স্ট সিনারিওটা কনসিডার করেন, মনে করেন আপনি আপনার ব্রাউজারে আপনি যে ইউআরএল, মনে করেন আপনার ব্রাউজারে গেছেন, আপনি ফেসবুকে যাবেন। ঠিক আছে, আপনি ফেসবুকে যাবেন, আপনি আপনার ইউআরএল ফেসবুক টাইপ করলেও আপনাকে অলওয়েজ এই সাইটটাতে নিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, দিস সাইট অ্যাকচুয়ালি এক্সিস্টেড, আই ডোন্ট নো ইফ ইট ডাজ এনি মোর। আপনারা বাসায় গিয়ে পরে চেক করে দেখতে পারেন। বেসিক্যালি দিস ওয়াজ দ্য লংগেস্ট ইউআরএল, ওকে, দ্য লংগেস্ট লিস্ট অফ দ্য লংগেস্ট স্টাফ এট দ্য লংগেস্ট ডোমেইন নেম অ্যাট longlast.com। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে আপনি আপনার ব্রাউজারে যে ইউআরএলটাই আপনি টাইপ করতেছেন, আপনার কিন্তু ওই সার্ভারে না গিয়ে অলওয়েজ একটা সেম ডেস্টিনেশনে আপনি যাচ্ছেন। মানে আপনি facebook.com-এ গেলেও আপনার একই কেস হচ্ছে, আপনি gmail.com-এ গেলেও আপনাকে একটা ওয়েবসাইটেই সে কি করতেছে, রিডিরেক্ট করতেছে। সো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার কোন প্রপার্টিটা কম্প্রোমাইজ হচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, মাইশা, হ্যাঁ, মাইশার অ্যান্সারটা ইজ কারেক্ট। যদি আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করি যে এখানে বেসিক্যালি কি হচ্ছে, আমি যে ওয়েবসাইটটাতে যাইতে চাচ্ছি সেই ওয়েবসাইটটাতে আমি আসলে যাইতে পারতেছি না, তাই না? আমি ফেসবুক অ্যাক্সেস করতে পারছি না, আমি জিমেল অ্যাক্সেস করতে পারছি না। প্রবলেমটা হচ্ছে আমার অ্যাভেইলেবিলিটিতে, তাই না? আমি টাইমলি রিলায়েবল অ্যাক্সেস পাচ্ছি না ডেটার। কারেক্ট অ্যান্সার, উইচ ইজ অ্যাকচুয়ালি দ্য বেস্ট অ্যান্সার। বাট এটার ক্ষেত্রে অনেকে আবার যেটা বলতে চায় যে আপনি যদি একটু ডিপলি টেকনিক্যালি চিন্তা করেন, এখানে প্রবলেমটা আসলে কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে যে আপনি আপনার ব্রাউজারে, মানে আপনি ইউআরএল টাইপ করতেছেন, তাই না? তা আপনারা তো সবাই মোটামুটি ডিএনএস সম্পর্কে জানেন, তাই না? যে বেসিক্যালি দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইউআরএল, অল দে আন্ডারস্ট্যান্ড ইজ আইপি অ্যাড্রেস, তাই না? সো আপনার আইপি অ্যাড্রেসটা এখানে কি হচ্ছে, যে কনভার্ট হচ্ছে, সরি, আপনার ইউআরএলটা এখানে একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট হচ্ছে। সো টেকনিক্যালি যদি আপনি চিন্তা করেন, হোয়াট কুড বি দ্য পসিবল রিজন ফর দিস ইস্যু? হ্যাঁ, আপনি যেই, মানে আপনি যেইখানেই আপনি ইয়ে করেন, আপনি যে ইউআরএল টাইপ করেন, আপনি একটা পার্টিকুলার সার্ভারেই যাচ্ছেন। সো আলটিমেটলি যেতে এখানে যেটা হচ্ছে, ডিএনএস ট্রান্সলেশনে কোনো একটা ঝামেলা হচ্ছে, তাই না? যে আপনার ট্রান্সলেশনের সময় আইপি অ্যাড্রেসটা ট্রান্সলেট করে যে আইপি অ্যাড্রেস দিচ্ছে, সেটা অলওয়েজ রিপ্লেসড হয়ে যাচ্ছে এই সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে, তাই না? সো ওই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, এই প্রবলেমটা কিসের প্রবলেম? একটা আইপি অ্যাড্রেস আরেকটা আইপি অ্যাড্রেস দ্বারা রিপ্লেসড হয়ে যাচ্ছে। তাহলে কোন জিনিসটা কম্প্রোমাইজ হচ্ছে এখানে? ইন্টেগ্রিটি, রাইট? ইয়েস, ইন্টেগ্রিটি। সো এগেইন, পরীক্ষায় আমি এমন কোনো কনফিউজিং সিনারিও দিব না, আমি অ্যান্সার অ্যাভেলেবিলিটি রাখছি। বাট লাইক, হ্যাঁ, আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, ইন্টেগ্রিটি মাইট অলসো বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ হচ্ছে আপনার আপনার আইপি অ্যাড্রেসটা আসলে রিপ্লেস হয়ে যাচ্ছে, তাই না? একটা আইপি অ্যাড্রেস আরেকটা, মানে যে আইপি অ্যাড্রেসটাই আপনি যাইতে চাচ্ছেন, সব আইপি অ্যাড্রেসই এই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। সো ফ্রম দ্যাট ভিউ পয়েন্ট, ইন্টেগ্রিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? The instructor recommends you to always email him from your Brachio account so that you can simply send a mail like, "Hey Dr. Hawk, you are clueless." সো আমি আপনার ক্লাসে বলে দিলাম যে হ্যাঁ, আমাকে ইমেল করতে হবে ব্র্যাকিও অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ, যাতে করে আপনি আমাকে বকা না দিতে পারেন, বা বকা দিলেও অ্যাটলিস্ট যাতে আমি বুঝি যে কে আমাকে বকা দিচ্ছে আর কি। হ্যাঁ, সো হোয়াট ডু ইউ থিঙ্ক দিস ইজ অ্যাবাউট? আপনি একটা
ফ্যাকাল্টিকে বকা দেওয়া তো একটা আর কি অ্যাকশন, লাইক ইটস অ্যান এক্সট্রিম অ্যাকশন, অ্যাটলিস্ট বাংলাদেশের কনটেক্সটে, তাই না? তো আপনি যখন একটা ফ্যাকাল্টিকে বকা দিবেন, ইউ মাস্ট টেক দ্য রেসপন্সিবিলিটি, তাই না, যাতে পরবর্তীতে আপনি এনশিওর, মানে পরবর্তীতে আপনি যাতে এটাকে ডিনাই না করতে পারেন। ইয়া, সো মাইশা, ইউ আর কারেক্ট যে আপনার এটা হচ্ছে নন রেপিউডিয়েশন, তাই না? হচ্ছে নন রেপিউডিয়েশন, যে আপনি বকা দিলেও ফ্যাকাল্টিকে দায়িত্ব নিয়ে বকা দিচ্ছেন, যে আমি এটা বলছি, সো দিস ইজ নন রেপিউডিয়েশন। ওকে, সো নাও ইটস রিভেঞ্জ টাইম। আপনি আমাকে বকা দিচ্ছেন, আমি এম ইউজিং Wireshark টু ভিউ ইউর টিসিপি ট্রাফিক when you were on the wireless network. সো আমি আপনার টিসিপি ট্রাফিক, মানে আপনার টিসিপি প্রোটোকল তো সবাই মনে হয় নাম শুনছেন। টিসিপি প্রোটোকল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রোটোকল, টিসিপি আইপি যেটাকে আমরা বলি। তা আমি আপনার টিসিপি ট্রাফিক দেখে ফেলতেছি, হ্যাঁ, তার মানে এখানে কোন জিনিসটা কম্প্রোমাইজ হচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সামথিং ইজ বিং কম্প্রোমাইজ, তাই না? আমার যেটা দেখার কথা না, আমি সেটা দেখে ফেলতেছি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য অ্যান্সার হিয়ার? কনফিডেন্সিয়ালিটি, তাই না? আপনার কনফিডেন্সিয়ালিটিটা আসলে ভায়োলেট হচ্ছে, যে যেটা দেখার কথা না সেটা দেখে ফেলছে। The instructor uses cross-site scripting to steal your login credentials. Okay? So এটা খালি চোখে মানে মানে ইমিডিয়েটলি আপনার হয়তো মনে হতে পারে ইট গোজ মোর উইথ কনফিডেন্সিয়ালিটি, তাই না? যে আমার লগ ইন ক্রেডেনশিয়াল চুরি হয়ে গেছে, মানে আমার পাসওয়ার্ড চুরি হওয়া মানে আমার পাসওয়ার্ডটা একটা সিক্রেট জিনিস ছিল, সেটা চুরি হয়ে গেছে। ওই হিসাবে চিন্তা করলে কনফিডেন্সিয়ালিটি ইজ দ্য রাইট আনসার। বাট আমি এখানে কি জানি অথেন্টিকেশন দিছি, কারণ কি? কারণ আপনার লগ ইন ক্রেডেনশিয়াল সরাসরি কিসের সাথে জড়িত? আপনার লগ ইন ক্রেডেনশিয়াল মানে হচ্ছে বেসিক্যালি আপনার পাসওয়ার্ড, তাই না? সো কেউ যদি আপনার লগ ইন ক্রেডেনশিয়াল চুরি করে ফেলে, দ্যাট পার্সন ক্যান ইম্পারসনেট ইউ। অল সামওয়ান নিডস টু ডু টু ইম্পারসনেট অ্যাজ মি ইজ টু স্টিল মাই ইমেল পাসওয়ার্ড, তাই না? কারণ আমার ইমেল অ্যাড্রেস তো সবাই জানেনি। সো আমার পাসওয়ার্ডটাও যদি কেউ জেনে যায়, তাহলে কিন্তু আমি হিসাবে সে প্রিটেন্ড করতে পারবে। মানে অফকোর্স দেয়ার আর আদার মেকানিজমস, এখানে আসলে আপনার ট্রাস্ট, ভ্যারিয়েবল ট্রাস্ট হয়। যেমন ধরুন আমি একটা নতুন কম্পিউটার থেকে লগ ইন করলে, আমাকে হয়তো পারমিশন দিবে না, ইভেন ইফ মাই পাসওয়ার্ড ইজ কারেক্ট, তখন আমাকে হয়তো সেকেন্ডারি একটা টু ফ্যাক্টরে যাইতে হবে। বাট আমি হয়তো ডিটেলসে যাচ্ছি না, মানে আমি যদি একদম মানে ইনস্ট্যান্টলি চিন্তা করি, এই ক্ষেত্রে 4 নম্বরের ক্ষেত্রে কনফিডেন্সিয়ালিটি ইজ আ কারেক্ট অ্যান্সার, বাট অথেন্টিকেশন ইজ মোর ডিরেক্টলি রিলেটেড হেয়ার। কারণ আমি এখানে বলছি যে লগ ইন ক্রিডেন্সিয়ালস, তাই না? আমি এখানে আমার লগ ইন ক্রিডেন্সিয়ালস এর কথা বলছি, এবং লগ ইন ক্রিডেন্সিয়ালস মানেই হচ্ছে আমার ইউজার নেম এবং আমার পাসওয়ার্ড। ওকে, এই কারণে ইন মাই অপিনিয়ন অথেন্টিকেশন ইজ দ্য মোর কারেক্ট অ্যান্সার। যদিও এগেইন পরীক্ষায় যদি এই জাতীয় কোনো প্রশ্ন আসে, আমি এমন সিনারিও দিব যেটা প্রিটি মাচ অবভিয়াস, যেখানে আসলে কোনো কনফিউশনের সুযোগ নাই। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট লাইক পরীক্ষায় কিরকম প্রশ্ন। পরীক্ষার জন্য ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য 5 প্রপার্টিস কারেক্টলি, ইউ উইল বি এবল টু অ্যান্সার হোয়াট এভার আই আস্ক। ঠিক আছে? অলরাইট, সো আমরা আমাদের আজকের লেকচারের অলমোস্ট শেষ দিকে চলে আসছি। আমাদের ছোট্ট একটা কনসেপ্ট, পুরোটা আমি আজকে শেষ করতে পারবো না, কারণ এটা রিস্ক একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা আমরা একটু টাইম নিয়ে বলতে হবে। বাট এই রিস্কের ডিসকাশনে যাওয়ার আগে কুইক কোয়েশ্চেন, সবার কাছে কি এই 5টা প্রপার্টিজ বা পিলার্স পুরোপুরি ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন বা কনফিউশন অর কমেন্ট? নেক্সট উইক থেকে আমরা যেটা করব, এবং আই এম সেইং নেক্সট উইক বিকজ নেক্সট উইকে তো আমাদের অনলাইন, তাই না? 16 তারিখও আমাদের অনলাইন হবে। জি স্যার। 16 তারিখ থেকে আমরা যেটা করব যে ধরে ধরে এক একটা প্রপার্টি নিয়ে আলাপ করব। আমরা শুরু করব কনফিডেন্সিয়ালিটি দিয়ে। কনফিডেন্সিয়ালিটি এনশিওর করার জন্য যে মডেলটা আছে, যেটাকে বলা হয় বেল লাপাডুলা মডেল, সেই মডেলটা আমরা দেখব। ঠিক তেমনি ইন্টিগ্রিটি এনশিওর করার জন্য একটা মডেল আছে যেটাকে বলা হয় বিবা মডেল, সেই মডেলটা আমরা দেখব। আবার কিছু মডেল আছে যেটাকে বলা হয় হাইব্রিড মডেল, হ্যাঁ, তারা কনফিডেন্সিয়ালিটিও এনশিওর করে আবার ইন্টিগ্রিটিও এনশিওর করে। সো আমরা এরকম আলাদা আলাদা মডেল ধরে ধরে নেক্সট উইক থেকে শুরু করব। বাট আজকে আমরা জাস্ট 5টা ইন ডেপথ একটু বোঝার চেষ্টা করলাম যে কোনটা কি এবং একটার সাথে আরেকটার পার্থক্য কি।
বাট সামনে আগানোর আগে আমাদের আরেকটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে রিস্ক, ইনফরমেশন অ্যাসিওরেন্স এবং সাইবার সিকিউরিটি ইন জেনারেল। ইনফরমেশন অ্যাসিওরেন্স আর সাইবার সিকিউরিটির আলাপ একটা বড় অংশ জুড়ে আছে হচ্ছে রিস্ক। হ্যাঁ, ইনফ্যাক্ট মানে আপনি হয়তো রিস্ক অ্যানালিস্ট পজিশনটার নাম হয়তো শুনছেন। বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানিতে রিস্ক অ্যানালিসিস একটা বড় পজিশন থাকে, এবং রিস্ক অ্যানালিসিস যখন সাইবার সিকিউরিটি কনটেক্সটে হয় তখন ওই সাইবার সিকিউরিটি রিস্ক অ্যানালিসিস ওটা একটা বিশাল ভেরি মাচ লুক্রেটিভ জব। আপনি যখন একটা রিস্ক অ্যানালিসিস করতে যান, আপনার টেকনিক্যাল এক্সপার্টিজের পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল, লিগ্যাল, কমপ্লায়েন্স এই এক্সপার্টিস গুলাও আসলে থাকা লাগে। হ্যাঁ, এবং ইটস ইটস আ লুক্রেটিভ জব। আপনার যদি মানে আপনার যদি টেকনিক্যাল ব্যাপারের সাথে সাথে আপনার ফাইন্যান্সিয়াল জিনিসও আপনার ভালো লাগে, এই রিস্ক অ্যানালিসিস ইজ এ ভেরি লুক্রেটিভ, ইটস এ ভেরি হাইলি পেইড জব। কারণ একটা বিজনেস অথবা একটা অর্গানাইজেশন, দে অলওয়েজ মেক দেয়ার ডিসিশনস বেসড অন রিস্ক অ্যানালিসিস। এবং এই রিস্ক অ্যানালিসিস, যারা আমার সাথে অন্য কোর্সটা করছেন আপনারা জানেন যে দুই রকমের রিস্ক অ্যানালিসিস আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। সো কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট ইজ আ ভেরি হাই প্রোফাইল জব। হ্যাঁ, আপনাকে যখন আপনি একটা রিস্কের মনিটারি ভ্যালু অ্যাসাইন করবেন যে এই কাজটা না করলে আমার $2 মিলিয়ন ক্ষতি হবে, হ্যাঁ, দ্যাটস আ হিউজ ক্লেম। ওকে, সো আজকে আমাদের এবং এটা যেহেতু একটু সময় নিয়ে আলাপ করার ব্যাপার, আজকে আমি খুব বেশি ডিপে যাব না। আই উইল জাস্ট গিভ ইউ আ ফুড ফর থট, এবং একটা একটা জিনিস আপনাদের অ্যানালজি দিব আপনাদের। বাট বিফোর আই গো টু দ্যাট ডিসকাশন, একটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই যে আপনারা ডেইলি কনভারসেশনে এই ওয়ার্ডগুলো তো আমরা ইউজ করি, তাই না? রিস্ক, থ্রেট, ভালনারাবিলিটি, তাই না? যেমন আমরা ধরেন ইলেকশনে বলি যে ক্যান্ডিডেট এ ক্যান্ডিডেট বি এর জন্য থ্রেট। হ্যাঁ, অথবা আজকে ওখানে যাইস না, ওখানে অনেক রিস্ক বেশি। হ্যাঁ, আমরা এই কথাগুলো কিন্তু মানে আমাদের রেগুলার কনভারসেশনে আমরা ইউজ করি রেগুলারলি। হ্যাঁ, বাট আমরা এই এই টার্মিনোলজি গুলো যখন ইনফরমেশন অ্যাসিওরেন্স এর কনটেক্সটে ইউজ করব, অল অফ দেম হ্যাজ আ ভেরি স্পেসিফিক ডেফিনিশন। কারণ আমি বলি যে ডেফিনিশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে যেমন আই টুক মাই টাইম টু এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন, তাই না? যেহেতু টার্ম দুইটা আলাদা। তো আমরা একাডেমিক ক্ষেত্রে এসব টার্মিনোলজির ব্যাপারে আমরা একটু মানে পার্টিকুলার, কারণ আমরা যখন কোনো একটা পেপার বা কিছু একটা লিখবো, সবকিছুরই কিন্তু একটা প্রিসাইজ আমাদের ডেফিনিশন আছে। সো সেরকম রিস্কের একটা ভেরি স্পেসিফিক ডেফিনিশন আছে, থ্রেটেরও একটা ভেরি স্পেসিফিক ডেফিনিশন আছে, এবং ভালনারাবিলিটিজেরও একটা ভেরি স্পেসিফিক ডেফিনিশন আছে। এই তিনটারই ডেফিনিশনগুলো আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। বাট আজকে আমি যেখানে শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন আপনি রিস্ক নিয়ে কিছুই জানেন না, আপনি রিস্ক নিয়ে কিছুই জানেন না। আমি যদি ইনটুইটিভলি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার রিস্ক নিয়ে কিছু জানার দরকার নাই, আমাকে খালি এই প্রশ্নটার উত্তর দেন যে দুইটা কেস এখানে বা দুইটা সিনারিও এখানে, ইয়োর গ্র্যান্ডমাস কম্পিউটার। ওকে, আমি যদি আপনাকে প্রশ্ন করি, হোয়াট ডু ইউ থিঙ্ক? ডু ইউ থিঙ্ক ইয়োর গ্র্যান্ডমাস কম্পিউটার অপারেটস at a higher level of risk, or do you think the computer of chief of naval operations operates at a higher level of risk? হ্যাঁ, আপনি রিস্কের ডেফিনিশনও জানেন না, বাট আপনাকে যদি আমি সিম্পল এই প্রশ্নটা করি যে আপনার দাদি বা নানির কম্পিউটার, এটার রিস্ক লেভেল বেশি নাকি চিফ অফ নেভাল অপারেশনস এর কম্পিউটার, এইটার রিস্ক লেভেল বেশি? ওয়াই চিফ অফ নেভাল? বিকজ যেটা বলতেছিলাম যে আমি এই লেকচারটা যেই পোর্টাল থেকে নিছি ওটা নেভি ডিপার্টমেন্টের পোর্টাল, সো দ্যাটস ওয়াই অ্যানালজিটা ওরা চিফ অফ নেভাল অপারেশনস এর থেকে দিচ্ছে। এবং এটা আপনি যদি একটু চিন্তা করে আপনার অ্যান্সারটা দেন, ইভেন ইফ ইউ নো নাথিং অ্যাবাউট রিস্ক, সবার অ্যান্সার মোটামুটি আসলে ঠিকই হবে। হ্যাঁ, সবার অ্যান্সার মোটামুটি ঠিকই হবে যে আই থিঙ্ক দ্য ওভারওয়েলমিং মেজরিটি উইল গিভ মি দ্য অ্যান্সার দ্যাট নাম্বার 2 অপারেটস অ্যাট আ হায়ার লেভেল অফ রিস্ক, তাই না? চিফ অফ নেভাল অপারেশনস, তার সিস্টেমটা অথবা তার কম্পিউটারটা অপারেটস অ্যাট আ হায়ার লেভেল অফ রিস্ক, অ্যান্ড দিস গোজ উইদাউট এনি সেইং। বাট এই কনক্লুশনে আসতে, ইয়া, মাইশা, ইউর অ্যান্সার ইজ পারফেক্টলি রাইট। এটাই আমরা নেক্সট উইকে এক্সপ্লেন করব যে কেন।
বাট আপনি যে লজিকটা আপনি মনে মনে চিন্তা করছেন, সেই লজিকটাকে আমরা ফর্মালি দেখাবো। বেশিরভাগই উত্তর দিচ্ছেন এই কারণে যে চিফ অফ নেভাল অপারেশনের কম্পিউটারটা যদি হ্যাক হয়, ইম্প্যাক্টটা বেশি হবে, তাই না? কারণ আপনার গ্র্যান্ডমার কম্পিউটার হ্যাক হলে বড় জোর কি পাওয়া যাবে? ধর আপনার ছোটবেলার হয়তো ছবি পাওয়া যাবে, তাই না? ছোটবেলায় যে আমাদের দেশে যেটা করে, ছোটবেলার কিছু এম্বারাসিং ছবি তোলা হয়, তাই না? সো ওই ছবিগুলা বড় হলে আবার দেখানো হয় যে এই দেখ ছোটবেলায় তুই এরকম ছিলি। তো এই হয়তো কিছু ছবি পাওয়া যাবে, এর বেশি খুব বেশি হয়তো পাওয়া জিনিসপত্র পাওয়া যায়, আনলেস ইয়োর গ্র্যান্ডমা ইজ এ মিলিয়নিয়ার অর সামথিং। হ্যাঁ, তার অ্যাকাউন্টে হয়তো অনেক টাকা, ওই টাকার হয়তো কোনো হদিস হয়তো বা পাসওয়ার্ড টাসওয়ার্ড পাওয়া যেতে পারে, বাট দ্যাটস এক্সেপশনাল কেস। সো হ্যাঁ, আপনারা সবাই যে থট প্রসেসটা অ্যাপ্লাই করছেন টু অ্যান্সার যে 2 ইজ দ্য রাইট অ্যান্সার, সেটাকে আমরা ফর্মালি নেক্সট উইকে এক্সপ্লেইন করব। বাট বিফোর আই গো টু দ্যাট ডিসকাশন, আই ওয়ান্ট রিইটারেট দ্য ইম্পর্টেন্স অফ রিস্ক অ্যানালিসিস। আপনারা সবাই মোটামুটি কম বেশি জব করেন। এখন মনে করেন আপনার একটা দায়িত্ব দেওয়া হলো যে আপনার আপনার ডিপার্টমেন্টে অথবা আপনার পুরো অফিসে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্টিভিটি ইমপ্লাই করতে হবে, বা ইউ ডোন্ট হ্যাভ দ্য এনাফ টাইম অ্যান্ড মানি অর ম্যান পাওয়ার টু প্রোটেক্ট এভরিবডি। সবাইকে প্রোটেক্ট করার আপনার টাইম বা মানি বা পাওয়ার নাই। হ্যাঁ, তখন আপনি কি করবেন? আপনি কুইকলি কিন্তু একটা রিস্ক অ্যানালিসিস করে ফেলবেন যে কাকে আমার, কে সবচেয়ে হাই রিস্কে অপারেট করতেছে, তাকে আমার সবার আগে কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে। কার, কাকে আমি 2 সপ্তাহ পরেও আমি টাইম দিতে পারি। হ্যাঁ, এই জিনিসটাকে আমি বলতেছি আসলে রিস্ক। এবং এই রিস্ক কিন্তু নট অনলি প্রফেশনালি উই উই মেক এ ডিসিশন, পার্সোনাল লাইফে আমরা ডিসিশন নেই। হ্যাঁ, এই যে আমরা ইউনিভার্সিটিটা বন্ধ করে দিলাম, আমরা যে অনলাইনে চলে গেলাম, কেন? আমরা সিম্পলি একটা রিস্ক অ্যানালিসিস করছি। হ্যাঁ, যে গভর্নমেন্ট তো ছুটি দিচ্ছে 11 তারিখ আর 12 তারিখ, হ্যাঁ, আমরা কেন এই 8 তারিখ থেকে অনলাইনে চলে গেলাম, এবং আমরা কেন 16 তারিখ পর্যন্ত অনলাইনে আসি? সিম্পলি রিস্ক অ্যানালিসিস। এটা শুধু রিস্ক অ্যানালিসিস না, অনেকে হয়তো ঢাকার বাইরে গিয়ে ভোট দিবেন, তাদের কমিউটের সুবিধার জন্য হয়তো বেশি দিন বন্ধ করা হয়েছে। বাট এই টাইমটাতে কমিউটের রিস্কটা একটু বেশি না? এই টাইমটাতে কমিউটের রিস্ক একটু বেশি, আর এই টাইমে আনসার্টেনিটিটা বেশি। হ্যাঁ, এই কারণে আমরা বলছি আচ্ছা, মানে ফিজিক্যালি এসে ক্লাস করার আহ, রাস্তাঘাটে ঝামেলা হতে পারে, আমরা অনলাইনে চলে যাচ্ছি। এটা কিন্তু একটা একটা স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল অফ ভেরি কুইক রিস্ক অ্যাসেসমেন্ট। এবং একটা বিজনেসের কনটেক্সটে উই মেক দিস ডিসিশন এভরি ডে। হ্যাঁ, আমরা আজকে কি অফিসে যাব, আজকে কি ক্লাসে যাব, আজকে তো অমুক দল একটা অবরোধ ডাকছে, বা আজকে রাস্তায়, বাংলাদেশে অবশ্য এটা হয় না, বাইরে যেটা হয় যে স্নো হয়, স্নো ডে হইলে আজকে কি আমার ক্লাসে যাওয়া উচিত হবে, আমরা স্নো বেশি হইলে ইউনিভার্সিটি আমরা বন্ধ করে দিই, তখন অনলাইনে চলে যাই। So আজকে কি স্নো বেশি হয়েছে, এই গাড়ি চালায় আসবে যে, এসে যে রিটার্নটা পাবে সেটা কি রিস্কের চাইতে বেশি? ঠিক আমরা বলি রিস্ক বেনিফিট ক্যালকুলেশন। সো সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্টলি এই ডিসিশনটা নিতে হয়। সো নেক্সট ক্লাসের শুরুতেই আমরা এই পেন্ডিং ডিসকাশনটা শেষ করব। আমরা একটু বোঝার চেষ্টা করব যে রিস্ক, থ্রেট আর ভালনারেবিলিটি এই জিনিসগুলা কি, এবং এটা শেষ করে আমরা আমাদের ফার্স্ট কনফিডেন্সিয়ালিটি মডেলে চলে যাব, যেটাকে আমরা বলছি বেল লাপাডুলা মডেল। এবং নেক্সট উইক থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আসলে শুরু করব। সো আজকে আমরা এখানেই আমাদের ডিসকাশনটা শেষ করে দিই। ডাজ এনিওয়ান হ্যাভ আ ফাইনাল কোয়েশ্চেন অর এনিথিং? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমি I'm gonna track the attendance. আচ্ছা, আশরাফুর রহমান, sure, I can do that. But before that, let me make sure যে আমি একটু দাঁড়ান, আমি একটু স্ক্রিনের ভিউটা একটু চেঞ্জ করি। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? নো স্যার। নো স্যার। ওকে, আমি একটু ইয়েতে যাই, ইয়েতে গিয়ে আমি
আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, এখানে দেখেন আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিছি। ফার্স্টে হচ্ছে অ্যাটেন্ডেন্সে আমি জাস্ট 5 মার্ক রাখছি, এটা জাস্ট আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমি বলছি যে আপনি যদি 50%-এর উপরে ক্লাসে থাকেন, আমি আপনাকে 5-এ 5 দিয়ে দিব আর কি। ওকে, সো তার মানে হচ্ছে যে আপনারা যেহেতু মাস্টার্সের স্টুডেন্ট, আইড লাইক টু অফার মোর ফ্লেক্সিবিলিটি, যে শুধু শুধু ক্লাস ভালো না লাগলে জাস্ট আসার জন্য আসার আসলে কোনো মানে হয় না। ইউ মাইট হ্যাভ বেটার থিংস টু ডু। সো ইয়া, 50%-এর বেশি ক্লাসে আপনি অ্যাটেন্ড করলে আইল গিভ ইউ 5 আউট অফ 5, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে যে আমি 2টা কুইজ নিব। আহ, এক একটা কুইজ 15 মার্ক করে থাকবে, এবং এই 2টা কুইজ, যেহেতু আমাদের কোনো মিড টার্ম নাই, এই 2টা কুইজ হচ্ছে মিড টার্মের সাবস্টিটিউট। এক্সকিউজ মি, সেই 2টা কুইজ হচ্ছে মিড টার্মের সাবস্টিটিউট। এক একটা কুইজ 15 মার্ক করে হবে, এবং এগুলা হচ্ছে আপনার কম্বিনেশন অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্ড অ্যানালিটিক্যাল প্রবলেমস, ঠিক আছে? এবং এগুলা আমরা 1 সপ্তাহ আগে অ্যানাউন্স করে দিব। নেক্সট উইকে কুইজ হলে এই উইকে বলে দেবো। সো 2টা কুইজ 15-15 করে 30। এরপরে আপনাদের একটা গ্রুপ প্রেজেন্টেশন করতে হবে। গ্রুপ প্রেজেন্টেশনটা সেমেস্টারের লাস্টের দিকে হবে, 15 মার্ক। আপনাদের একটা ইন্ডিভিজুয়াল টার্ম পেপার লিখতে হবে, ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে আলাদা, সেটা হবে 20 মার্ক। এবং ফাইনালি আপনার ফাইনাল এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 30 মার্কস। সো দিস ইজ দ্য মার্ক ডিস্ট্রিবিউশন। আপনার আশরাফ আশরাফুর রহমান প্রশ্ন করছিলেন, সো আপনার ক্লিয়ার, আর ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? না স্যার। Sir, if you don't mind me asking, প্রেজেন্টেশনটা স্যার কি মানে কিসের উপরে বেস করা হবে? Will it be a paper? Will it be a project যেটা আমরা গ্রুপ হিসাবে বানাবো? মানে না, প্রেজেন্টেশনটা মোস্টলি যেটা হবে কি, যে আমাদের বেসিক্যালি কিছু টপিক আছে, যে টপিকগুলো আসলে আমি ক্লাসে কভার করতে পারবো না। সো পারবো না মানে ইন্টেনশনালি এটা আপনাদের হাতে দিয়ে দিচ্ছি, যে ওই টপিকগুলা, যেমন ধরেন আমি এখানে ধরেন অ্যাসেসমেন্ট, মানে আমাদের কোর্সে একটা টপিক থাকবে হচ্ছে আপনার কি বলে, ওই টার্মটা ভুলে গেলাম, সাইবার সিকিউরিটি অ্যাসেসমেন্ট, এভালুয়েশন, সাইবার সিকিউরিটি এভালুয়েশন। তো সাইবার সিকিউরিটি এভালুয়েশনে আমি ক্লাসে পড়াবো যেই ক্যানোনিক্যাল যে এক্সাম্পলটা আছে, টিসি সেক। হ্যাঁ, আমি ক্লাসে টিসি সেকটা হুম, হুম। পড়াবো। এরপর হয়তো আমি বলবো যে অন্যান্য যেসব এভালুয়েশন আছে, যেমন কমন ক্রাইটেরিয়া বা হচ্ছে আপনার কমপ্লায়েন্স, হয়তো আমি একটা হিপা পড়াবো, ফারপাটা হয়তো আমি বলবো যে আপনারা এটা প্রেজেন্টেশন হিসেবে দেখান। সো দ্য রিজন ফর দিস ইজ লাইক আমাদের মাস্টার্সের কোর্সে কিছু এক হচ্ছে টিম ওয়ার্ক রাখা, প্লাস হচ্ছে আপনার কিছু প্রেজেন্টেশন স্কিল আসলে আপনার ইয়ে করার, মানে এনহ্যান্স করা। সো এটা মোস্টলি হবে যে কোনো একটা টপিকই হবে সিলেবাসের মধ্যে, বাট যেটার মানে ফার্স্ট বেসিক পার্টটা আমি পড়াই দিব। আরো ইন ডেপথের যে ব্যাপারটা, ওইটাই আপনারা এজ এ গ্রুপ কিছু রিসোর্স কালেক্ট করে আপনারা প্রেজেন্ট করবেন। আচ্ছা, বুঝছি স্যার। মানে কোনো প্রোটোটাইপ আর ডিজাইন বা ওরকম কিছু না, এটা মোর দিস কোর্স ইজ লাইক মোর মোর থিওরিটিক্যাল। হ্যাঁ, এখানে আসলে আচ্ছা, রিসার্চ বা প্রজেক্ট ওগুলা না, আমরা আসলে ইন ব্রেথ আমরা সাইবার সিকিউরিটি সম্পর্কে জানার চেষ্টা করবো। এরপর ওই যে আমি আরেকটা কোর্স যে পড়াই, সেখানে হচ্ছে আমরা মোস্টলি রিসার্চ নিয়ে কথা বলবো আর কি। আর টার্ম পেপার তো তাইলে আমি গেসিং স্যার ওইভাবেই আপনি মানে হ্যাঁ, ওইভাবে টপিকস প্রেফার করে দিবেন যেটার উপরে বেস করে আমরা ফার্দার রিসার্চ করে একটা রাইট মানে রাইট ছোটখাটো একটা কনফারেন্স পেপার মতো লিখবো, রাইট? রাইট রাইট। এটা যদি আপনাদের রিসার্চ নিয়ে যারা যারা ইন্টারেস্টেড, তাদেরকে আমি একটু একটু রিসার্চ ওরিয়েন্টেড জিনিস ইয়ে করতে দিব। আর আপনার যদি রিসার্চ, মানে এখানে সবাই আসলে রিসার্চ নিয়ে ইন্টারেস্টেড না, তো সবাইকে তো আসলে জোর করে লাভ নাই। সো যাদের রিসার্চ নিয়ে ইন্টারেস্টেড না, তারা আর কি অন্যরকম, মানে সামথিং দ্যাট উইল ফিট দেম, হ্যাঁ, যেটা না তাদেরকে ফিট করবে ওইভাবেই টার্ম পেপারটা দেওয়া হবে আর কি। আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ। ওকে, সো আমি আজকের ক্লাস র্যাপ আপ করার আগে অ্যাটেন্ডেন্সটা ট্র্যাক করব। সো আই এম গোনা স্টপ শেয়ারিং মাই স্ক্রিন and I'm gonna stop my recording. Okay.